জিনিস, এটা আপনার পড়া লাগে, শুধু পড়ার জিনিস না, এটা শুধু পড়া লাগে না, এটা এত ইম্পর্টেন্ট। প্রোনাউন থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? তো এই হচ্ছে ফ্যাক্ট, এই হচ্ছে কথা, এই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কোথায় গেলি? এই হচ্ছে ভালোবাসা। সো আজকে কিছু গিফট আছে আপনাদের জন্য, যেটাকে আমি নাম দিয়েছি ভালোবাসা। সেটা হচ্ছে ভাই এই ভালোবাসাটা। তো একটা ক্লাস টেস্ট আছে যেটা আমি ভালোবাসার উপহার স্বরূপ আপনাদেরকে আগেই পড়ায় দিব, ঠিক আছে? ভালোবাসার উপহার স্বরূপ। যদিও আপনারা আমাকে ভালোবাসেন না, আমাকে মায়ের দিতে চান, কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসি, প্রচন্ড রকমের ভালোবাসি। শোনেন না প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন, এই যে পরীক্ষা আসে পাগলারা, ও পাগলিরা আসছে পরীক্ষায়, শুধু কি আসে, প্রচুর আসে রে পাগলা, প্রোনাউন থেকে প্রচুর আসে, আসছে পাগলারা, ও পাগলিরা, পাগলিরা, পাগলিরা রে, আসছে পাগলারা, ও পাগলারা, পাগলিরা, আসছে বিসিএস এ প্রচুর আসে, তাই না? আর দেখাবো তাহলে প্রোনাউন পড়ার জিনিস, হ্যাঁ পড়ার জিনিস এবং প্রচুর ইম্পর্টেন্ট। যাই হোক, প্রোনাউন থেকে আজকে যে জিনিসগুলো আমরা শিখবো, বেসিক্যালি আমি ক্লাস টেস্টের কিছু প্রশ্ন আগে সলভ করা, দেন হচ্ছে ক্লাস শুরু করব। এই প্রশ্নগুলা দ্যাটস মানে কি বলবো, আমি আমি যদি পারতাম আপনাদের মাথায় সত্যি হাত বোলায় বোঝাইতাম, মানে এত মানে আমার আমার আবেগটা হয়তো বুঝছেন, এত ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলা। এবং এই প্রশ্নগুলো দিয়ে আমি যদি এক নাম্বার প্রশ্নের কথাই বলি, এই এক নাম্বার প্রশ্নটাই 2022 সালে, মানে কয় সালে ভাইয়া? 22 সালে, 2022 সালে কোথায় আসছে? প্রাইমারিতেও আসছে, নিবন্ধনেও আসছে। 2022-এ ভাইয়া, শুধু প্রাইমারি আর নিবন্ধনে না, 11 থেকে 20তম গ্রেডের অন্যান্য অনেক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। ধরেন মিনিমাম 100টা পরীক্ষা আসছে, বা আরো বেশি হইতে পারে, হাজার হাজার পরীক্ষা হয়, বুঝছেন? তো যাই হোক, আমরা একটু খেয়াল করেন, একটা মজার জিনিস দেখায়। এই যে ভাইয়া ওয়ান অফ, পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ, দুইটা জিনিস মাথায় রাখবেন। আমি আবার বলছি, ওয়ান অফ দিয়ে দুইটা ফাঁদ পাতে, পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায় আমরা এটা পাস করে দেবো, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো কেমনে প্রশ্ন বানায় খেয়াল করে দেখেন। পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ, আপনারা দেখবেন যে নাউনটা প্লুরাল আছে কিনা, কি আছে কিনা ভাইয়া? নাউনটা আমি দেখাই। পৃথিবীর যেখানে দেখবেন কি আছে ভাইয়া? ওয়ান অফ আছে। খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখবেন নাউনটা কি আছে কিনা, প্লুরাল আছে কিনা। আর ভার্বটা কি আছে? ওই বেটা, আর নাউনটা কি আছে কিনা ভাইয়া? প্লুরাল আছে কিনা, মনোযোগের সাথে দেখতে হবে, হ্যাঁ। এবং ভার্বটা কি দেখবেন প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার আছে কিনা। পৃথিবীর যেখানে দেখবেন কি ভাইয়া? ওয়ান অফ, মনোযোগ দিতে হবে, মনোযোগ। পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ, দেখবেন নাউনটা সিঙ্গুলার প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। এবং এই জিনিসটা এটা বইয়ের মধ্যে অলরেডি আছে। তো এই জিনিসটা পড়ার জন্য আজকে আমার ক্লাস করতে আপনারা আসেন নাই, বা আমরা ক্লাস করতে আসি নাই, তাইলে তাইলে কি ভাইয়া? পড়ার বাইরে কোনো কমেন্ট করিয়েন না, হাতে পায়ে ধরি, মাপ চাই প্লিজ। তাহলে মোটিভেশন নষ্ট হয়ে যায়, ক্লাসটা একদম ভেঙে মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে প্লিজ। আমাদের একজন বোন বলতেছে 6টা 20-এ নাকি ক্লাস হবে। আরে ভাই হয়েছে তো, 6টা 20 বাদে তো, ক্লাস তো শুরু হয় নাই, হচ্ছে তো 6টা 20 বাজবে, টেনশন নাই তো, ঠিক আছে? পড়ার বাইরে কোনো কমেন্ট করিয়েন না প্লিজ। ক্লাসটা অনেক সুন্দর হবে, সারা জীবনের বেস্ট ক্লাস হবে। যাই হোক, শুনেন না, তাই আমরা যেটা বলতে চাচ্ছিলাম প্রিয় ভাই বোন আমার, সো ওয়ান অফ, যে পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ, নাউনটা প্লুরাল হবে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো এই জিনিসটা পড়ার জন্য কিন্তু আমরা আজকের ক্লাসে আসি নাই। কেন আসি নাই? কারণ এটা বইয়ের লেখা আছে, পৃথিবীর সব বইতে সূত্র লেখা আছে, ওয়ান অফ থাকলে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। কিন্তু পৃথিবীর কোনো বইতে লেখা নাই আসলে কেন হয়, সেটার ব্যাখ্যা আজকে আমরা দিব। যে ব্যাখ্যাটা পেয়ে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন তো শীতকাল, ঠান্ডা হবে না, একটু গরম হবে, মানে ভাল লাগবে আর কি, আপনার আরাম লাগবে। আচ্ছা, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে ওয়ান অফ, ওয়ান অফের পরে নাউনটা কেন প্লুরাল হয়? কারণটা হচ্ছে ভাই অর্থটা। যেমন আমি যদি বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তার মানে হচ্ছে অর্থ কি ভাই? আমার বন্ধুদের, মনোযোগ প্লিজ, আমার বন্ধুদের, আমার বন্ধুদের। আমি যদি বলি যে ওয়ান অফ মাই বুকস, নাউনটা কেন প্লুরাল হয়? মনোযোগ, কারণ অর্থটাই এরকম, অর্থটাই এরকম। আমি যদি বলি ওয়ান অফ মাই বুকস, তাহলে বুকস মানে কি ভাইয়া? আমার ওয়ান অফ মাই বুকস। অথবা আমি যদি বলি ওয়ান অফ মাই পেন্স, তাহলে অর্থ কি দাঁড়ায় খেয়াল করেন? আমার বন্ধুদের। ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের, ওয়ান অফ মাই বুকস মানে আমার বইগুলোর, মনোযোগ প্লিজ, মনোযোগ, আমার বইগুলোর। আমি যদি বলি ওয়ান অফ মাই পেন্স, তাহলে কি হবে? আমার কলমগুলোর, কলমগুলোর। তাহলে আমার বইগুলোর, খাতাগুলোর, কলমগুলোর, গুলোর মানে কি ভাই? গুলোর মানে হচ্ছে প্লুরাল। অর্থটাই এরকম। কেন ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয়? কারণ অর্থটাই এরকম, অর্থটাই এরকম, বাক্যের অর্থটাই প্লুরাল। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের, মানে আমার অনেকগুলো বন্ধু, তার মধ্যে একজন বোঝাচ্ছে, তাহলে আমার বন্ধুদের। ওয়ান অফ মাই বুকস মানে আমার বইগুলোর, ওয়ান অফ মাই পেন্স মানে আমার কলমগুলোর, ওয়ান অফ মাই মোবাইলস মানে আমার মোবাইলগুলোর।
তাহলে বইগুলোর, খাতাগুলোর, কলমগুলোর, গুলুর মানে কি ভাই? প্লুরাল। গুলুর বলতে প্লুরাল বোঝায়। এই জন্য ভাই কিয়ামত পর্যন্ত আজীবন এই নাউনটা অলওয়েজ প্লুরাল হবে, প্লুরাল হবে, প্লুরাল হবে। ওয়ান অফ এর পরে যে কোনো নাউন বসে দিলে এটা প্লুরাল হয়ে যাবে। ফ্রেন্ডস, বুকস, বয়েজ, গার্লস, যা বলেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই ভার্বটা কেন সিঙ্গুলার হয়? এই ভার্বটা ওয়ান অফ এর পরে এইখানে যে ভার্বটা, এই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কেন সিঙ্গুলার হয়? এটা দুইটা লজিক। একটা হচ্ছে বাক্যে সাধারণত ভার্বটা হয় সাবজেক্ট অনুযায়ী। সো সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এই যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের আগে সাধারণত সাবজেক্ট থাকে, কেমন? সো বাক্যে প্রিপোজিশন পেলে আমরা কি করব? প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটলে লাভ কি ভাইয়া? সাবজেক্ট পেয়ে যাব। আমি আবার বলছি, বাক্যে এই যে ভার্বটা এখানে আর হবে নাকি ইজ হবে, এটা ডিপেন্ড করে কার উপরে বলেন? এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সো একটু খেয়াল করে দেখেন, এখানে যেহেতু হচ্ছে আপনার প্রিপোজিশন আছে, সাবজেক্ট সাধারণত কোথায় থাকে? প্রিপোজিশনের আগে। সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে, সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে। সো কখনো বাক্যে প্রিপোজিশন পাওয়া গেলে আমরা প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। তাহলে সাবজেক্ট যদি ওয়ান হয়, ওয়ান মানে কয়টা ভাইয়া বলেন? একটি, অথবা ওয়ান মানে একজন। আর যেই জিনিস পৃথিবীতে একটা অথবা একজন, তার সাথে ভার্ব কি হয় ভাইয়া? সিঙ্গুলার হয়, তার মানে ইজ হয়। তার মানে ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হইলে সাবজেক্ট সবসময় ওয়ান হয়, সারা বছর ওয়ান হয়, সারা জীবন ওয়ান হয়। সাবজেক্ট যেহেতু ওয়ান, তাহলে ভার্বটা তো সিঙ্গুলার হবেই। এই জন্য ওয়ান অফ থাকলে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে বলেন এটা আজীবনের জন্য কার কার ক্লিয়ার হয়েছে? যে ভাই সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, নাউনটা কেন প্লুরাল? ওই যে অর্থটা এমন, গুলুর, বইগুলোর, খাতাগুলোর, কলমগুলোর মানে প্লুরাল। আচ্ছা ভাই ভার্বটা কেন সিঙ্গুলার? কারণ সাবজেক্টটা সিঙ্গুলার। ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্ট সবসময় ওয়ান হয়, আর ওয়ান যদি সাবজেক্ট হয় ভার্বটা সিঙ্গুলার হবেই। কিন্তু পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়? কেমনে বানায় পরীক্ষায়? নাউনটা এই যে ভার্বটা হওয়ার কথা সিঙ্গুলার, ইজ হওয়ার কথা দিয়ে রাখে আর বা প্লুরাল দিয়ে রাখে। আবার নাউনটা এখানে প্লুরাল হওয়ার কথা দিয়ে রাখে সিঙ্গুলার। তার মানে দুইটা ফাঁদ পাতে। নাউনটা প্লুরাল হওয়ার কথা সিঙ্গুলার দিয়ে রাখে, ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা প্লুরাল দিয়ে রাখে। তাহলে যেই অপশনে আমরা এরকম উল্টাপাল্টা পাবো সেই অপশনটা কাটা। খেয়াল করেন কেমনে প্রশ্ন বানায়। এখানে নাউনটা কি হওয়ার কথা ভাইয়া? প্লুরাল, কিন্তু কি দিয়ে রাখছে? সিঙ্গুলার, কাটা। নাউনটা হওয়ার কথা প্লুরাল, দিয়ে রাখছে কি ভাইয়া? সিঙ্গুলার, একশো বাদ। তারপরে দেখেন ভার্বটা হওয়ার কথা কি ভাইয়া? সিঙ্গুলার, ইজ হওয়ার কথা বা সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু দিয়ে রাখছে কি ভাইয়া? আর। দিয়ে রাখছে কি ভাইয়া? আর। তিনটা অপশন অটো বাদ পড়ে গেছে, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। তার মানে আনসার কি? অটো সি। অটো সি, অটোমেটিক্যালি আনসার হয়ে গেল সি। তার মানে বলেন যাদের কলিজার মধ্যে ঢুকছে কমেন্টে কে লিখেন ভাইয়া এটা প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে এবং আবার আসবে। যাদের কলিজায় ঢুকছে প্লিজ কমেন্টে একটু কে লিখতে হবে যে ভাইয়া কলিজায় ঢুকছে, একদম মুখস্থ কণ্ঠস্থ কলিজায় ঢুকে গেছে। তাহলে ওয়ান অফ দ্য বাক্য শুরু হলে আমি আবার বলছি নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। কেন সেটা লজিক আমরা জানি। নাউনটা কেন প্লুরাল? অর্থটাই এরকম, বাক্যের অর্থটাই এরকম। গুলুর, বইগুলোর, খাতাগুলোর, কলমগুলোর, গুলুর মানে কি? প্লুরাল। ভার্বটা কেন সিঙ্গুলার? কারণ ওয়ান অফ দ্য বাক্য শুরু হলে সাবজেক্ট সবসময় ওয়ান হয়, আর সাবজেক্ট যদি ওয়ান হয় ভার্বটা তো সিঙ্গুলার হবেই, ভার্বটা সিঙ্গুলার হবেই। তার মানে এখানে কি বলা হচ্ছে যে আমার বন্ধু তো অনেকগুলো, আমার বন্ধুদের একজন হচ্ছে লয়ার। সবাই না, আমার বন্ধু তো অনেকজন, 10, 20, 30, 50, 500 জন। সবাই কি লয়ার বলেন? আমার বন্ধুদের একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, তাই না বলেন? তো এখানে বলা হচ্ছে আমার বন্ধুদের একজন হলো ডাক্তার। ভাইয়া কি বলা হচ্ছে? বাক্যের বাংলা অর্থ কি দেখেন? আমার বন্ধুদের একজন হলো ডাক্তার। এই ভাই লজিক্যালি থিঙ্ক করেন, একজন হলো ডাক্তার বা লয়ার, ডাক্তার অথবা লয়ার, ডাক্তার অথবা লয়ার। তো আমরা চাইলে একটা হচ্ছে আমি কেন না ভার্বটা সিঙ্গুলার হয়, একটা হচ্ছে প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিলে আমরা সাবজেক্ট পেয়ে যাবো, এটা একটা ফ্যাক্ট। আর একটা অর্থটা চিন্তা করি আমরা, বলা হচ্ছে আমার বন্ধুদের ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, মানে আমার বন্ধুদের একজন হলো লয়ার। তাহলে বাক্যের সাবজেক্ট হয় কে? যাকে নিয়ে কোনো কথা বলা হয়। তাহলে এখানে কি সব বন্ধু নিয়ে কথা হচ্ছে বলেন? সব বন্ধু সম্পর্কে আলোচনা হচ্ছে না, শুধু লয়ার সম্পর্কে আলোচনা করা হচ্ছে, একজন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তাহলে বলা হচ্ছে আমার বন্ধুদের একজন হলো ডাক্তার বা একজন হলো লয়ার। তাহলে একজন ইংলিশ কি? ওয়ান। হলো ইংলিশ কি বলেন? ইজ। তারপরে কি? লয়ার ইংলিশ, এ লয়ার, এ লয়ার। প্রুফ বা প্রমাণিত, প্রমাণিত দেখছেন এই যে একজন, হ্যাঁ ওয়ান ইজ এ লয়ার, প্রমাণিত। ক্লিয়ার? জীবনে ভুল হবে, গুড, জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, খুবই অ্যামেজিং। সবাই একটু ট্রাই করেন, দেখি কে পারে কে পারে। সবাই ট্রাই করেন, তারপর ভাই বুঝাই দিচ্ছি। দেখেন দেখেন এই যে প্রশ্নটা খুবই মজার, এই প্রশ্নটা খুবই মজার। সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা ছোট্ট কথা লিখে রাখেন যে রিলেটিভ প্রোনাউন যাকে মডিফাই করে ঠিক তার পাশেই বসাতে হয়। রিলেটিভ প্রোনাউন যাকে মডিফাই করে ঠিক তার পাশেই বসাতে হয়। রিলেটিভ প্রোনাউন যাকে মডিফাই করে ঠিক তার পাশেই বসাতে হয়। আবার বলছি, রিলেটিভ প্রোনাউন যাকে মডিফাই করে ঠিক তার পাশেই বসাতে হয়। রিলেটিভ প্রোনাউন কোনটা? হু, হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই, এগুলা। তো কোনটা রিলেটিভ প্রোনাউন? এই যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু মানে কি জানো ভাইয়া? হু মানে মানুষ,
তাহলে এই রিলেটিভ প্রোনাউন যাকে মডিফাই করে ঠিক তার পাশে বসাতে হয়। সো রিলেটিভ প্রোনাউনের আগে ওইটাই থাকতে হবে যেটা দিয়ে হু বোঝায়। হু মানে মানুষ, তাহলে টল মানে কি মানুষ? আরে ভাই টল তো বিল্ডিংও হইতে পারে, টল তো গাছও হইতে পারে, টল তো টিলাও হইতে পারে, তার মানে টল মানে মানুষ না, এটা কাটা। তারপর দেখেন হু মানে কি ভাই? মানুষ। সহজ কথায় এই হু অথবা হুইচ যাই বলি না কেন, যাকে মডিফাই করবে তার আগে সেটা থাকতে হবে ভাই। তাহলে হু মানে মানুষ, তাহলে এর আগে মানুষ থাকতে হবে ভাই, মানুষ। সহজ কথায় হুইচ যদি থাকতো কেন, হুইচ মানে বস্তু, এর আগে বস্তু থাকতে হইতো, ঠিক আছে? তাহলে হু মানে মানুষ, ব্যাগ মানে মানুষ না, এটাও কাটা। তারপর দেখেন এখানে হু মানে কি ভাইয়া? মানুষ। তাহলে ব্যাগ মানে কি ভাইয়া? বস্তা। তাহলে মিললো? মিলে না, একই জিনিস হইতে হবে। রিলেটিভ প্রোনাউন যাকে মডিফাই করে ঠিক তার পাশে বসাতে হয়। সেটা মানুষকে মডিফাই করে, হু দিয়ে মানুষ বলে, তাহলে এখানে মানুষ থাকতে হবে ভাই। তাহলে হু মানে কি যেন ভাইয়া? মানুষ। আর ম্যান মানে কি যেন ভাইয়া? মানুষ। তার মানে 100% মিলে গেছে কিনা বলেন? মানুষকে মডিফাই করছে, তার পাশে মানুষ আছে, মানুষকে মডিফাই করছে, তার পাশে মানুষ আছে, তার মানে আনসার হবে ডি। ক্লিয়ার সবাই পারছেন? থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন দেখেন, এখানে বলা হচ্ছে ইফ ইউ 3 বয়েজ গট এ প্রাইজ। আরে ভাই ইফ ইউ মানে ভাইয়া কয়জন? কিছু। ইফ ইউ বলতে বোঝায় ইংলিশে সাম, বাংলায় হইলো কিছু, আর 3 মানে কয়জন ভাইয়া? 3 জন। 3 মানে 3 জন। আমরা কি কখনো এমন বলি আমাকে তিনটা বই দাও, আমাকে কিছু 3টা কলম দাও? এমন বলা যায় না। আপনি যে কোনো একটা বলবেন যে আমাকে কিছু বই দাও বা কিছু কলম দাও, অথবা আমাকে 3টা বই দাও বা 3টা কলম দাও। তো একসাথে কিছু এবং 3টা বা নির্দিষ্ট অনির্দিষ্ট, এটা তো একটা অনির্দিষ্ট ডিটারমাইনার, আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিটারমাইনার। সো নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুইটা কখনোই একসাথে বলা যায় না। তার মানে অপশনটা কাটা। এভরির পরে কখনো অফ হয় না, লিখে রাখেন। এভরির পরে কখনো অফ হয় না, তার মানে এটাও কাটা। তারপরে অল দ্য 3 বয়েজ গট এ প্রাইজ, 3 জনে মিললে একটা প্রাইজ পাইছে। ন্যাচারালি কিন্তু আমরা এমন বলি না, বরং আমরা কি বলি? ফার্স্ট বয় একটা প্রাইজ পেয়েছে, সেকেন্ড বয় একটা প্রাইজ পেয়েছে, থার্ড বয় একটা প্রাইজ পেয়েছে। তাহলে 3 জনে 3টা প্রাইজ পেয়েছে, তাই না বলেন? সেটাও কাটা। ইচ, পৃথিবীর যেখানে দেখবেন ইচ তার পরিবর্তে লিখবেন একজন। কি লিখবেন ভাইয়া? একজন। পৃথিবীর যেখানে দেখবেন ইচ তার পরিবর্তে লিখবেন কি ভাইয়া? একজন। সো ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ মানে একজন ছেলে একটি করে প্রাইজ পেলো, অথবা 3 জনের প্রত্যেকে একটি করে প্রাইজ পেলো। একজন ছেলে একটি করে প্রাইজ পেলো, এবং এটাই তো সুন্দর, একজন ছেলে একটি করে প্রাইজ পেলো। প্রথম ফার্স্ট বয় একটা প্রাইজ, সেকেন্ড বয় একটা প্রাইজ, থার্ড বয় একটা প্রাইজ, তার মানে এটা শতভাগ সত্য। ওয়ান শুড বি কেয়ারফুল। দেখেন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আই লাভ, আমি আমার মাকে ভালোবাসি, তাহলে কি হবে? আই লাভ মাই মাদার। তাহলে এখানে আই থাকলে এখানে কি হবে? আই এর পসেসিভ মাই হবে। আচ্ছা আমি যদি বলি হি লাভস, তখন কি হবে? হিজ মাদার। আচ্ছা আমি যদি বলি শি লাভ, কি হবে? হার মাদার। আচ্ছা আমি যদি বলি দে, তাহলে দে লাভ কি হবে? দেয়ার মাদার। কি হবে? দেয়ার মাদার। তার মানে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি। ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপরে দেখেন প্রোনাউনের একটা সিকোয়েন্স আছে প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ জি, একটা হচ্ছে ভাইয়া নর্মাল কথা হলে, নর্মাল কথা যদি হয় প্রিয় ভাই বোন আমার, এটা একটা ফ্যাক্ট। আর একটা দোষ বোঝালে এটা একটা রুলস আছে। তো নর্মাল কথা হইলে 231 হয় ন্যাচারালি, 231। আর যদি হচ্ছে আপনার দৌড় বোঝায় সেক্ষেত্রে 1 2 3 হয়। 231 মানে বুঝছেন তো? ইউ, তারপরে হি, তারপরে অ্যান্ড আই, মানে যে ইউ হচ্ছে 2 সেকেন্ড পারসন, 3 হচ্ছে থার্ড পারসন, 1 হচ্ছে ফার্স্ট পারসন, এমন হয় আর কি। আর যদি দৌড় বোঝায় তাহলে নিজের দোষটা 1 2 3, আমি, ইউ অ্যান্ড হি। এটা এখানে একটা মজার একটা বিষয় যে দোষ বুঝাইলে নিজের দোষটা আগে স্বীকার করতে হয়। ইংরেজি থেকে কিন্তু এটা নৈতিকতা শেখা যায়, নিজের দোষটা সবসময় আগে স্বীকার করতে হয়। তাহলে আমি আগে বলবো, দোষের ক্ষেত্রে আমি আগে বলবো, তারপরে কাছের জনের ইউ, তারপরে দূরের জনের হি বা সি, ঠিক আছে? আর নর্মাল কথা হলে 231 মানে ইউ, হি অ্যান্ড আই। সেখানে দেখেন বলা হচ্ছে এখানে তুমি, আমি এবং সে সাক্ষী হব। কোনো কারণে যদি কথার কথা প্রোনাউন একটা না থাকে, কথার কথা ধরেন আই নাই, না থাকলে নাই, এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, ইউ অ্যান্ড হি। অথবা হি নাই মানে ইউ নাই, তাহলে হি অ্যান্ড আই, মানে সিকোয়েন্স ব্রেক করা যাবে না, যা আছে তাই। বুঝছেন তো? 1 নাম্বারটা না থাকলে 2 3 এরকম হবে, অথবা 3 নাম্বারটা না থাকলে 2 1 হবে। বুঝছেন তো? মানে সিরিয়াল নষ্ট করা যাবে না, ঠিক আছে? তো যাই হোক, বলতেছে তুমি এবং সে সাক্ষী হও। তো সাক্ষী হওয়া কি দোষ না? নর্মাল কথা, এটা দোষের কিছু না। তো নর্মাল কথা হলে কি হবে প্রিয় ভাই বোন আমার? 2 3 1 হবে। 2 3 1 মানে কি হবে? ইউ দিয়ে শুরু হবে। হ্যাঁ, ইউ দিয়ে শুরু হবে। এখানে ইউনাই মানি কাটা, দেখেন কেমনে প্রশ্ন বানায় যে ইউ দিয়ে শুরু হবে। 231 2 2 মানে ইউ দিয়ে শুরু হবে। এখানে ইউনাই মানি কাটা, এখানে ইউ আছে, এখানে ইউ আছে।
এখানে হিম আছে, এখানে হি আছে, কোনটা হবে? এই যে লেটের পরে কখনোই সাবজেক্টিভ ফর্ম বসে না। লেটের পরে সারা জীবন অবজেক্টিভ ফর্ম। তাহলে হি তো সাবজেক্টিভ ফর্ম, তার মানে এটা হবে না। তার মানে আনসার হবে বি, লেট ইউ এন্ড হিম বি উইটনেস। ক্লিয়ার? তারপর দেখেন হু হুইচ হোয়াট। আচ্ছা, হু হুইচ এটা ইন্টারোগেটিভ প্রোনাউনও হইতে পারে, আবার এটা রিলেটিভ প্রোনাউনও হইতে পারে। প্রশ্নে যেটা থাকবে সেটাই, এগুলো দিয়ে প্রশ্ন করাও হয়, আবার এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। যখন বাক্যের মাঝখানে বসে, তখন রিলেটিভ প্রোনাউন। এই যে একটু আগে আমরা বললাম আই লাভ দ্য বয় হু ইজ অনেস্ট, আমি সেই ছেলেটাকে ভালোবাসি যে সৎ। তাহলে বাক্যের মাঝখানে বসলে রিলেটিভ প্রোনাউন, আর বাক্যের শুরুতে বসলে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ ইউর নেম, হু ইজ ইউ, অথবা হু আর ইউ, তখন সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো বাক্যের শুরুতে বসলে ইন্টারোগেটিভ প্রোনাউন, কোথায় বসলে ভাইয়া? শুরুতে, আর মাঝখানে বসলে রিলেটিভ প্রোনাউন। যাই হোক, এখানে কোনটা আছে? রিলেটিভ, যেটা থাকে সেটাই আনসার হবে। রিলেটিভ থাকলে রিলেটিভ, ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভ। দুইটা একসাথে থাকলে কোনটা দেবো? অসাধারণ প্রশ্ন। দুইটা একসাথে কিয়ামত পর্যন্ত কোনোদিন থাকবে না আশা করি, কারণ থাকলে এটার কোনো উত্তর নাই, কারণ দুইটাই তো হয়। তাহলে থাকলে উত্তর দেওয়া কষ্ট হয়ে যাবে, এই জন্য দুইটা সাধারণত থাকে না, একটাই থাকবে, টেনশন নেই। মাই আঙ্কেল হ্যাজ 3 sons, খুবই মজার একটা প্রশ্ন। দেখেন এখানে যদি কমা হয়, এই কমা মানে কি বাক্য শেষ না শুরু? কমা মানে তো বাক্য শেষ না শুরু? দূর মিয়া, কমা মানে বাক্য শেষ হয় নাই এখনো, বাক্যের মাঝখানে। গুড। এই কমা মানে কি ভাইয়া? বাক্যটা এখনো শেষ হয় নাই, এটা মাঝখানে আছে, বাক্যের মাঝখানে, ঠিক আছে না? আর এখানে ফুল স্টপ হয়, ফুল স্টপ মানে আবার কি ভাইয়া? বাক্য শেষ। ফুল স্টপ মানে কি ভাইয়া? বাক্য শেষ। কিন্তু কমা মানে বাক্যের মাঝখানে, কথা শেষ হয় নাই, আরো কথা আছে। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, আমার এই বাক্যের যেহেতু এটা কমা, তার মানে এটা বাক্যের মাঝখান। আর বাক্যের মাঝখানে কি হয় বলেন তো? সাবজেক্টিভ প্রোনাউন হয়, মানে সাবজেক্ট হয়, নাকি বাক্যের মাঝখানে রিলেটিভ প্রোনাউন হয়? কোনটা হয়? একটু বুদ্ধি খাটান। বাক্যের মাঝখানে কখনো সাবজেক্টিভ প্রোনাউন হয় না, এটা কোনোদিনই সম্ভব না। বাক্যের মাঝখানে হুট করে আপনি বলতে পারবেন কথার কথা মাই আঙ্কেল হ্যাজ 3 sons, হি এমন বলা যাবে, অথবা দে এমন বলা যাবে? বলেন, এমন সিস্টেম নেই। মাঝখানে সাবজেক্টিভ প্রোনাউন হয় না, মাঝখানে রিলেটিভ প্রোনাউন হয়, ঠিক আছে? মাঝখানে রিলেটিভ প্রোনাউন হয়। তো যেহেতু এখানে কমা আছে, মাঝখানে রিলেটিভ প্রোনাউন হবে। সো হু, অল, দে, অল এমন কিছু হয় না, সাধারণত এগুলোর ব্যবহার নাই। এখন প্রশ্ন হচ্ছে দ্যাম এবং হুম কোনটা রিলেটিভ প্রোনাউন? দ্যাম হচ্ছে ভাইয়া সাবজেক্টিভ প্রোনাউন, মূলত এটা দ্যাম ছিল না, মূলত এটা ছিল ভাইয়া দে। এটা কি ছিল ভাইয়া? দে ছিল। সো এই যে অফ থাকার কারণে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, এই জন্য দেটা হয়ে গেছে দ্যাম। এটা মূলত দে ছিল, আর এটা মূলত হু ছিল, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে আপনি এখানে কি দিবেন মাঝখানে? কমা, যেহেতু কমা আছে বাক্যের মাঝখানে দেওয়া যাবে না, কি দিতে হবে? হু দিতে হবে। হু মানে অল অফ হোম। আলহামদুলিল্লাহ 9-12 মিট এন্ড টুডে হাইলাইট রিসিভড। আলহামদুলিল্লাহ 9-12 তারিখে, বাহ, 3 দিনের মধ্যে হাইলাইট পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর দেখেন এই প্রশ্নটা আরেকটা প্রশ্ন বানানো যাবে, জাস্ট একটা মজার একটা খেলা দেখাই। এই যে এখানে যে আমি একটা ফুল স্টপ দিয়ে দিই, প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে, খেলা শেষ, খেলা আবার শুরু হয়ে যাবে নতুন করে। কেমনে? যখনই আপনি ফুল স্টপ দিলেন, তার মানে বাক্যটা শেষ, নতুন বাক্য শুরু। এই বাক্যটা শেষ, তাহলে এখান থেকে আবার নতুন বাক্য শুরু হয়েছে। আর নতুন বাক্যের শুরুতে কি হয় বলেন তো? সাবজেক্টিভ প্রোনাউন নাকি রিলেটিভ প্রোনাউন? মানে নতুন বাক্যের শুরুতে কখনো রিলেটিভ প্রোনাউন হয় না। বাক্যের শুরুতে সাবজেক্টিভ প্রোনাউন হয়, যেমন এটা একটা সাবজেক্ট, কথার কথা, তাই না? তো বাক্যের শুরুতে কি হয়? সাবজেক্টিভ প্রোনাউন হয়, রিলেটিভ প্রোনাউন হয় না। তো যদি এখানে ফুল স্টপ থাকে, খেলা চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে ভাইয়া? এই দুইটা তো হয় না, এমন কোনো কিছু পৃথিবীতে নাই, বাদ। তখন কি হবে? এটা হচ্ছে কিন্তু, এটা কিন্তু দে, হ্যাঁ, আর এটা কিন্তু হু। সো যখন ফুল স্টপ থাকবে তখন আমরা হু নিব না, তখন আমরা সাবজেক্ট নিব, আর সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে এ। তার মানে খেলা চেঞ্জ হয়ে গেছে। জায়গার মধ্যে জায়গায় খায়, জায়গায় মারে, জায়গায় খায়, হ্যাঁ, তাই না বলেন? ওইরকম। তো মাই আঙ্কেল হ্যাজ 3 sons, all of them work in the same office. যখন ফুল স্টপ থাকবে all of them, অথবা they all work in the same office, they work in the same office। আর যখন এখানে কমা দিবে, তার মানে বাক্যের মাঝখানে, বাক্য শেষ হয় না, আরো কথা বাকি আছে, বাক্যের মাঝখানে সাবজেক্টিভ প্রোনাউন হয় না, তখন কি হবে? রিলেটিভ প্রোনাউন। মাই আঙ্কেল হ্যাজ 3 sons who work in the same office, অথবা all of whom work in the same office। ক্লিয়ার? ক্লিয়ার হইলে একটু প্লিজ কমেন্টে 7 কে লিখেন, যে 7 নাম্বারটা কলিজায় ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। জীবনে কোনোদিন ভুল হবে না, প্লিজ 7 কে লিখতে হবে, নাহলে কিন্তু আমি পড়াবো না। না মানে সরি, পড়াবো না, মানে লাগলে আবার বোঝাবো, লাগলে 500 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে, কারণ অনেক কষ্ট টাকা দিয়ে উঠতেছেন, তো আপনাদের টাকা সার্থক হইতে হবে, বুঝছেন কিনা বলেন? সবাই 7 কে লিখতে হবে, নাহলে আবার বোঝাবো, লাগলে 500 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে। আমি আবার বলছি, বাক্যের মাঝখানে যদি কমা থাকে, কমা মানে এটা বাক্য শেষ হয় না, বাক্যের মাঝখানে আরো কথা বাকি আছে, আর বাক্যের মাঝখানে রিলেটিভ প্রোনাউন হয়। আর যদি ফুল স্টপ দিয়ে দেয়, তার মানে বাক্য শেষ, নতুন বাক্য শুরু। আর নতুন বাক্যের শুরুতে সাবজেক্টিভ প্রোনাউন হয়, রিলেটিভ প্রোনাউন হয় না। অনেকবার বললাম,
আর আমার ক্লাসের সবচেয়ে ভালো দিক হচ্ছে আসলে একই কথা বারবার বলা, এতবার বলি যে আসলে আপনারা আমার মানে কি বলে ক্লাসের পরে ক্লাসেই শুনতে 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 মুখস্থ কণ্ঠস্থ করে যায় সেট হয়ে যাবে, তাই না? বলেন বলেন ভাই, সত্য বললাম না মিথ্যা বললাম? দেখবেন আমার ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে, যেটা ক্লাসে পড়াবে এটা জীবনে কোনোদিন পড়তে হবে না, বুড়া হয়ে গেলে এটা আর কোনোদিন পড়তে হবে না, শেষ, এটা শেষ। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে বাক্যের মাঝখানে যদি কমা থাকে রিলেটিভ প্রোনাউন হবে। রিলেটিভ প্রোনাউন মানে কি ভাইয়া? হু অথবা হুম। আর বাক্যের মাঝখানে যদি ফুল স্টপ থাকে, ফুল স্টপ বলতে ফুল স্টপ মানে তো বাক্য শেষ হয়ে গেছে, তার মানে নতুন বাক্য শুরু। নতুন বাক্যের শুরুতে কি বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। ক্লিয়ার? সবাই প্লিজ ক্লিয়ার কিনা একটু জানাই। ভাইকে একটু সময় দিবেন প্লিজ, হ্যাঁ একটু সময় দিবেন প্লিজ। কি রে ভাই, আমি পানি খাই এটাও আপনারা দেখেন? আরে সব দেখি আল্লাহর ওলি। ঠিক আছে আল্লাহর ওলিরা, ফুলের কলিরা, পাগলারা, পাগলিরা, প্রিয় ভাই বোন আমার, দু একজন ভাই বলছেন আবার বুঝাই দেন, আমি আবার বুঝাই দিচ্ছি। দেখেন এই যে কমা, এই কমা মানে বাক্যের মাঝখান, বাক্যটা কিন্তু এখন শেষ হয় নাই, আর বাক্যের মাঝখানে সাবজেক্টিভ প্রোনাউন হয়, হুট করে কি সাবজেক্ট বলা যায় এইভাবে? মাই আঙ্কেল হ্যাজ 3 sons, হি ওয়ার্ক ইন দ্য সেম, মানে এভাবে বলা যায়? বাক্যের মাঝখানে রিলেটিভ মানে সাবজেক্টিভ প্রোনাউন দেওয়া যায় না, রিলেটিভ এই দুইটা কিন্তু আগেই কাটে, এই দুইটা হয় না সাধারণত, হ্যাঁ এই দুইটা বাদ। তো এখন থাকলো অল অফ হুম, অল অফ দ্যাম। তো অল অফ দ্যাম মানে এটা ছিল মূলত দে, প্রিপোজিশনের কারণে এটা হয়ে গেছে দ্যাম, আর এটা ছিল হু, তার মানে এটা সাবজেক্ট, এটা সাবজেক্টিভ প্রোনাউন, আর এটা কি ভাই? রিলেটিভ প্রোনাউন। কেমন? তো যখন কমা আছে তখন বাক্যের মাঝখান মানে বাক্যটা শেষ হয় নাই, আরো কিছু বলার আছে, তখন কি হবে? অফকোর্স রিলেটিভ প্রোনাউন হবে। কিন্তু ভাই দেখেন আবার মুহূর্তের মধ্যে আরেকটা প্রশ্ন বানানো যাচ্ছে, সেটা কি ভাই? কখনো যদি এখানে দেখেন ফুল স্টপ আছে, এখানে ফুল স্টপ, তার মানে বাক্যটা শেষ হয়ে গেছে, এখান থেকে আবার নতুন বাক্য শুরু হয়েছে, এখান থেকে নতুন বাক্য শুরু হয়েছে, আর নতুন বাক্যের শুরু থেকে রিলেটিভ প্রোনাউন দেওয়া যায় না, তখন কি দিতে হবে? সাবজেক্টিভ প্রোনাউন দিতে হয়, তার মানে দিয়ে দিতে হবে। ক্লিয়ার ইনশাল্লাহ? আরো সহজ করে যদি বুঝাই, যেমন ধরেন মাই ব্রাদার ইজ এ টিচার, TECH, মাই ব্রাদার ইজ এ টিচার হু অথবা হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। কে বলতে পারবে দেখি অনেস্ট ম্যান? মাই ব্রাদার ইজ এ টিচার, এই যে বাক্যের শুরুতে কি হবে? হি হবে না হু হবে? মাই ব্রাদার ইজ এ টিচার, আমার ভাই একজন শিক্ষক, হু অথবা হি ইজ অ্যান অনেস্ট ম্যান। দুনিয়ার সবাই পারবে যে ভাইয়া এটা হি হবে, কেন ভাইয়া? বাক্যের শুরু, ভাইয়া বাক্য শুরুতে সাবজেক্টিভ প্রোনাউন হয়, তার মানে এখানে ফুল স্টপ আছে মানেই নতুন বাক্য শুরু হয়েছে, আর নতুন বাক্য শুরুতে সাবজেক্টিভ প্রোনাউন হয়। মাই ব্রাদার ইজ এ টিচার এন্ড হি ইজ অ্যান অনেস্ট ম্যান। কিন্তু ভাই যদি ব্যাপারটা এমন ঘটে, ব্যাপারটা যদি এমন ঘটে, দেখেন খেয়াল করে দেখেন, ব্যাপারটা যদি এমন ঘটে মাই ব্রাদার ইজ এ টিচার, ঠিক আছে, এখন এখানে আমরা দিলাম ফুল স্টপটা তুলে দিলাম,
এখানে কমা দিলাম, কথার কথা কমা দিলাম। এখন বলেন তো এখানে কি হবে? হু অথবা হি ইজ এন অনেস্ট ম্যান। কি হবে? মাই ব্রাদার ইজ এ টিচার, কমা মানে বাক্য শেষ হয় না, বাক্যের মাঝখানে হু অথবা হি ইজ এন অনেস্ট ম্যান। ওহ সুবহানাল্লাহ, সবাই পারতেছে, গুড। এখন অবশ্যই হু হবে, হু হওয়া ফরজ, কারণ বাক্যের মাঝখানে হুট করে হি বলা যায়? সাবজেক্ট প্রণয়ন দেওয়া যায়? মাই ব্রাদার ইজ এ টিচার, হি ইজ এন অনেস্ট ম্যান এমনি বলা যায়? বাক্যের মাঝখানে কখনো সাবজেক্ট প্রণয়ন দেওয়া যায় না, মাঝখানে রিলেটিভ প্রণয়ন দিতে হয়। এটা অনেকবার বুঝাইলাম, আশা করি কলিজার মধ্যে ঢুকে গেছে। যাদের কলিজায় ঢুকছে কষ্ট করে ডাবল কে লিখতে হবে, যে ভাইয়া এখন আলহামদুলিল্লাহ কলিজায় ঢুকছে। টেল মি, এটা খুবই মজার একটা প্রশ্ন। দেখেন হু এর পরে সরাসরি কি হয় ভাইয়া? ভার্ব হয়, কেমন? আর হুমের পর সাবজেক্ট প্লাস ভার্ব হয়, সাবজেক্ট প্লাস কি হয়? ভার্ব হয়, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এখানে খেয়াল করে দেখেন হুমের পরে সাবজেক্ট পরে ভার্ব, কিন্তু এখানে হুমের পরে কেন আগে ভার্ব দিলেন? দ্যাট টোল্ড ইউ বলতে উল্টা পাল্টা, শুধু টোল্ড ইউ হবে না, হু এর পরে সরাসরি ভার্ব হয়। এই যে হু ভার্ব, হু ভার্ব, হু ভার্ব, হু ভার্ব, হু ভার্ব, তার মানে আনসার বেশি, আনসার বেশি। ওরে ভাই এটা অনেকবার আসছে। যাই হোক, বলা হচ্ছে তুমি, আমি এবং সে কি প্রেজেন্ট। আমরা জানি উপস্থিত থাকে, এটা কোনো দোষ না, এটা নর্মাল কথা। নর্মাল কথা হলে 231 হবে, আর 231 মানে আগে ইউ, তারপরে হি, এন্ড দেন কি ভাইয়া? আই। এবং অনেক সময় এই জিনিসটা হুবহু কমন পাবেন, ইউ হি এন্ড আই, ইউ হি এন্ড আই, তার মানে ইউ দিয়ে শুরু হবে। ইউ নয় মানে কাটা, ইউ নয় মানে কাটা। মজা না? কথা কইেন না, আপনার কথা না কইলে কিন্তু ভাইয়া কষ্ট পাবো ভাইয়া। বুঝছেন? এই যে দেখছেন ইউ দিয়ে শুরু হবে, যেহেতু তুমি আমি সে উপস্থিত, এটা তো দোষ না, এটা নর্মাল কথা। তাহলে কি হবে বলেন? 231, তাহলে 231 মানে আগে ইউ আছে, তাই না? ইউ হি এন্ড আই, তাহলে ইউ দিয়ে শুরু হবে বাক্যটা। তাহলে ইউ নাই মানে কাটা, ইউ নাই মানে কাটা, এগুলোকে বুদ্ধি বলে ভাই, স্মার্টনেস। ট্রাস্ট মি, আপনি যদি রেগুলার আমাদের ক্লাসগুলো করেন, বা আমার ইংলিশ ক্লাস করলে ইংলিশে স্মার্ট হয়ে যাবেন, বাংলা ক্লাস করলে বাংলায় স্মার্ট হয়ে যাবেন। জব মেডিসিন মানেই আপনাকে স্মার্টনেস শেখাবে, বুঝছেন না? ওই সারা জীবন যেমন আছিলেন ওই রকম থাকবেন না, আপনি সারা জীবনের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে বাদ করে গেল কেন? ইউ নাই মানে কাটা, ইউ নাই মানে কাটা, ইউ দিয়ে শুরু হবে, ইউ ইউ সেকেন্ড পারসন, টু দিয়ে শুরু হইতে হবে আগে, সেকেন্ড পারসন দিয়ে। টু মানে সেকেন্ড পারসন, থ্রি মানে থার্ড পারসন, ওয়ান মানে ফার্স্ট পারসন। যাই হোক, ইউ আছে, হি আছে, আই আছে, আই আছে, কিন্তু একটাতে আর একটাতে আমি। দুনিয়ার সবাই আনসার করবে সি। কেন? আয়ের সাথে তো জন্মের পর থেকে দেখছি আমি হয়, কিন্তু না রে পাগলা, এর সাথে হবে না, হবে না, হবে না। কেন? কারণ এখানে সাবজেক্ট কজন? 1 2 3 জন, তিনজনের সাথে কি আম হয় না? কি হবে? আর হবে, বুঝছেন? তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন মানে যেটার সাথে সেলফ আছে সেটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। তার মানে কোনটা হবে? হিমসেলফ। বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? যেগুলো পড়ালাম পারবো এবং কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো? ও ক্লাস তো শেষ হয়নি। আপনার কি ভাবছেন শেষ হয়ে গেছে? মাত্র ক্লাস কিন্তু এখন শেষ হয় নাই। শেষ হয় বলতে এখনো শুরু হয় নাই, এখন শুরু হবে ইনশাআল্লাহ। ক্লাস কিন্তু এখনো শুরু হয় না, এই যে এখন শুরু হবে, এখন শুরু হবে। আচ্ছা, যাই হোক, আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করে দিলাম, যেন যে প্রশ্নগুলো প্রচুর আসে পরীক্ষায় এবং বিসিএস এ আসা প্রশ্নগুলা যাতে আপনাদের জন্য সহজ হয়, ভালো হয়, কল্যাণ হয়, এই জন্য একটু সলভ করে দিলাম আর কি। আশা করি ভালো লাগছে। শোনেন না, আমরা এখন ক্লাস শুরু করবো। সেটা হচ্ছে দেখেন, প্রনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত ওয়ার্ড। সহজ ভাষায় বলতে পারি, বাক্যে যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রনাউন বলে। এই সংজ্ঞাটা হচ্ছে সাইদুল স্যার উত্তরী, সাইদুল স্যারের বানানো সংজ্ঞা, সবাই একটু মনোযোগ দিতে হবে। এটা হচ্ছে সাইদুল স্যারের বানানো সংজ্ঞা, সাইদুল স্যারের বানানো সংজ্ঞা, সবাই একটু মনোযোগ দিব। বাক্যে যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রনাউন বলে। যেমন ধরেন আমি যদি বলি রহিম ইটস রাইস, রহিম ভাত খায়। কে ভাত খায়? রহিম। চেনা যাচ্ছে কিনা? যাচ্ছে। চেনা যাচ্ছে কিনা? যাচ্ছে। কিন্তু ভাই আমি যদি বলি হি ইটস রাইস, সে ভাত খায়। কে খায়? কইলাম না সে খায়। আরে ভাই সে কে? আরে সে খায়। আরে সে কে? সে খায়। ভাই সারা জীবন চিল্লায় চিল্লায় যদি বলেন সে খায়, সে খায়, সে কেউ বুঝবো কন? তখন হ্যাঁ কিন্তু আপনার ধমক মারবো, আরে বাবা কে খায় আমরা ক্লিয়ার করে কইবা তো। ঘরে তো কি বলে, আমার স্বামীও আছে, আমার ভাইও আছে, আমার বাপও আছে, মানে কে খায়? সে তো সবাই, সে মানে কে? কে খায়? বুঝছেন কিনা? তার মানে সারা জীবন যদি আপনি শেখায় শেখায় বলেন, চেনা যাবে? যাবে না, চেনা যাবে না। তার মানে এখানে আসলে বসার কথা ছিল রহিম, রহিম না বসে বসছে কি হি। আপনি যদি বলতেন রহিম ইটস রাইস, তাহলে সহজেই কিন্তু চিনে ফেলতো। রহিম ইটস রাইস, রহিম খায়, সহজেই চিনে ফেলতো, আর কোনো প্রশ্নই করতো না। তো এখানে বসার কথা ছিল মূলত রহিম। রহিম না বসে রহিমের পরিবর্তে একটা জিনিস বসছে বা একটা ওয়ার্ড বসছে, এবং এই ওয়ার্ডটা বসার কারণে আমরা চিনতেছি না যে আসলে কে খায়, এই জন্য বলা হয়েছে এই সংজ্ঞাটা। যার বসার কথা সে না বসলে, বসার কথা ছিল রহিম, রহিম ইটস রাইস, কিন্তু রহিম না বসে কাকে বসছে? একটা ওয়ার্ড বসছে। তো যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না এবং কি বসার কারণে আমরা চিনতেছি না, এই জন্য কি বলে তাকে প্রনাউন বলে। বলেন ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? লিখতে হবে, হ্যাঁ এগুলো লিখতে হবে প্লিজ। আমরা বারবার বলছি এবং আপনাদেরকে অনেকবার বলছি
যে আমাদের ক্লাসগুলো মন দিয়ে করবেন, সাথে হাইলাইটস করবেন, দুইটা যদি মিলায় পড়তে পারেন আপনি 70+ কমন পাবেন ইনশাল্লাহ। এবং তাই হয়েছে আলহামদুলিল্লাহ। যারা শুধু ক্লাস করছে ভালো করে নাই, শুধু হাইলাইটস করছে ভালো করে নাই। বারবার বলতেছি ক্লাসও করতে হবে, হাইলাইটসও করতে হবে, নাহলে তো শুধু হাইলাইটস কিনে নিলেই হয়ে যেত। আবার ক্লাস করার দরকার কি? ক্লাস করতে আসছেন কেন? শুধু হাইলাইটসগুলো নিয়ে বসে থাকেন, ক্লাস থেকে চলে যান। তার মানে ক্লাসও করতে হবে, ক্লাসগুলো নোট করতে হবে, হাইলাইটসটাও করতে হবে। দুইটা কম্বিনেশন করে বললে আপনারা আর কি আটকাতে পারবেন না ইনশাআল্লাহ। আর আপনি যদি বলেন ভাইয়ের কথা কি বুঝছেন, তো এগুলো প্লিজ নোট করতে হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? আশা করি সবার ক্লিয়ার। ক্লাসও করবেন মন দিয়ে, ক্লাসগুলো নোট করবেন, সাথে হাইলাইটসগুলো পড়েন, দুইটা মিলাই বলে আপনি সর্বোচ্চ কমন পাবেন। ঠিক আছে? কারণ আমাদের মাথার মধ্যে যা আছে এই সব কিছু হাইলাইটসে দেওয়া সম্ভব না, তাহলে হাইলাইট 10,000 পৃষ্ঠা হয়ে যাবে। কথার কথা বুঝছেন কিনা ভাইয়ের কথা? 10,000 পৃষ্ঠা হয়তো হবে না। এই জন্য মনের কথা তো আর সব বইয়ের মধ্যে দেওয়া সম্ভব না, তাহলে বই এত বড় বড় হয়ে যাবে। বই আলগায়া আপনি আর তুলতেই পারবেন না, এটা 4-5 জন লাগবে মানুষ। ঠিক আছে? তো বই 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 সাপোর্টিং হিসেবে পড়বেন, আর আমাদের ক্লাসের সাথে বইয়ের তুলনা দিলে তো হবে না। ঠিক আছে? তো বইকে বইয়ের জায়গায় থাকতে দেন, ক্লাসকে ক্লাসের জায়গায় থাকতে দেন। বই হচ্ছে বই, আর ক্লাস হচ্ছে আমাদের সারা জীবনের সাধনার ফল। বুঝছেন? সারা জীবনের সাধনার ফল। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, এটা আমরা সবাই জানি, এবং এই কারণে প্রোনাউনকে সাবস্টিটিউটিং বলে। এই যে এই কথাটা বললাম না, যে যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে, এটা দিয়ে আপনি অনেক অজানা প্রশ্ন আনসার করতে পারবেন। যে প্রশ্নটা আপনি জানেন না, পারেন না, কমন করে নেয়, সেটাও আনসার করতে পারবেন। তবে হ্যাঁ, আপনাকে একটা গুড নিউজ দেই। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ? আমার সারা জীবনের যে কষ্ট করে বানানো যে ক্লাসের শিট বা পিডিএফ, ওটা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ বলেন। ক্লাসের পিডিএফ দিয়ে দিব, কোনো টেনশন নাই। হাইলাইটসের জায়গায় হাইলাইটস পড়েন, পিডিএফগুলো তো ক্লাস তো করাচ্ছি, আর ক্লাসের পিডিএফ পায়ে গেলে জাস্ট একটু চোখ বুলাইলে হয়ে গেল, আর পড়ার দরকার নেই। পড়া তো এখানেই শেষ, পড়া এখানেই খতম। জাস্ট আপনার ইয়ের জন্য, সুবিধার জন্য একটু খালি একটু চোখ বুলাইলেন আর কি। পিডিএফ দিয়ে দিব, টেনশন নেই। হ্যাঁ, টেনশন নেই। আর আপনারা জান হুবহু সেম পিডিএফই আমি দিয়ে দেবো একদম। ঠিক আছে? টেনশন নাই স্যার। তাহলে প্রোনাউন যেহেতু নাউনের পরিবর্তে বসে, এই জন্য প্রোনাউনকে কি বলা হয়? সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয়। কি বলা হয় প্রোনাউনকে ভাইয়া? সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয়। প্রোনাউনকে কি বলা হয় ভাইয়া? সাবস্টিটিউটিং ওয়ার্ড। বিকল্প, বদলি বা প্রতিস্থাপিত শব্দ বলে। এই দেখেন কেমনে প্রশ্ন বানায়। হ্যাঁ, একদম বেসিক থেকে প্রশ্ন আসছে। ওয়ার্ড দ্যাট টেক দ্য প্লেস। টেক প্লেস মানে জায়গা দখল করা, জায়গা দখল করা। টেক প্লেস মানে জায়গা দখল করা। সো কার জায়গা দখল করে? বলতেছে এই ওয়ার্ড, একটি ওয়ার্ড টেক দ্য প্লেস অফ নাউন। একটি ওয়ার্ড যে নাউনের জায়গা দখল করে, সে কে? তাহলে নাউনের জায়গা দখল করতে পারে একমাত্র এই পৃথিবীতে প্রোনাউন। মানে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম দুনিয়ার সব কিছুর জন্য পিডিএফ দিয়ে দিব, টেনশন লইেন না ভাই, প্যারা নাই। এখন ক্লাস করেন ভাই, প্যারা নিয়েন না প্লিজ। আচ্ছা, এই প্রোনাউন টেক, এই দেখছেন প্রশ্নটা কেমন ঘুরাই করছে। এখন বলছে যে নাউনের জায়গাটা কে দখল করে, আবার এখন ঘুরাই লিখছে যে প্রোনাউন কার জায়গা দখল করে। তাহলে প্রোনাউন কার জায়গা দখল করে? নাউন। প্রোনাউন টেক দ্য প্লেস অফ। প্রোনাউন কার জায়গা দখল করে? এভাবে আসলে প্রশ্নগুলো বানায়, নাউনের জায়গা। ঠিক আছে? এই সাবস্টিটিউটিং ওয়ার্ড মানে হচ্ছে বিকল্প বা বদলি, অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা বসতে পারে এমন ওয়ার্ড এই পৃথিবীতে শুধুমাত্র প্রোনাউনই নাউনের পরিবর্তে বসতে পারে। এই পৃথিবীতে আর কেউ বসতে পারে না। প্রোনাউন মূলত 8 প্রকার পার্সোনাল প্রোনাউন। এই প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে, যেমন ধরেন আই, মি, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউরস, এরকম। হি, হিম, হিজ, শি, হার, হার্স, দে, দ্যাম, দেয়ার, দেয়ার্স, ইট, ইটস, এটসেট্রা ইত্যাদি। নিচের কোনটা পার্সোনাল প্রোনাউন? প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 3য় ধাপ 2019 সালে আইছিল। একের পানির মতো সোজা 19 সালে আইছিল, মানে গত বছর আইছিল আর কি। বুঝছেন? 19 সাল বলতে কিন্তু গত বছর। হ্যাঁ, কারণ আপনার সর্বশেষ পরীক্ষাটাই হয়েছিল কিন্তু 19 সালে। তারপরে 22 গত বছর 22 সালে পরীক্ষা হলো, এবছর 23 সালে পরীক্ষা হলো। 20-21 সালে কিন্তু প্রাইমারি পরীক্ষা হয় নাই, করোনার কারণে বন্ধ ছিল। যাই হোক, পার্সোনাল মানে ব্যক্তিগত, আমি তুমি সে, আমি তুমি সে, এরকম। হ্যাঁ, আচ্ছা। আমাদের একজন বলছে সেদিন প্রাইমারি প্রশ্ন সলভের ক্লাসে হাইলাইটসের সাথে মিল পাই না। হ্যাঁ, এটার কারণটা তো আপনাদেরকে বলেছিলাম নাকি? আপনাদের ব্যাচে বলি নাই মনে হয়, নাকি বলছি? প্রাইমারি মিল না মিলার কারণ হচ্ছে ভাই আমার, প্রাইমারি হাইলাইটসটা আমি কিছু জিনিস এডিট করছি। এডিট করার কারণে পেজটা একটু নড়চড় হয়ে গেছে, যে কারণে হচ্ছে আপনারা প্রশ্ন মিল পান নাই। আমি এখনই বের করে দেখা দিচ্ছি, টেনশন নাই। আমার যতদিন মনে পড়ে আমি 2-1টা দেখাই দিই। আপনারা তো ক্লাসে নিয়ে খালি সময় নষ্ট করেন গো। একটু দেখাই দিচ্ছি, দেখেন, এই যে দেখেন, আমি দেখাই দিই। হ্যাঁ, দেখলে বুঝবেন। কিছু আমি একটু এডিট করছিলাম তো ওয়ার্ড ফাইলটা, আমি ওয়ার্ড ফাইল দেখে দেখে বলছিলাম আর কি যে কোন পেজ থেকে কয়টা আসছে। কিন্তু আমার ওয়ার্ড ফাইল দেখে বলাটা ঠিক হয় না, আমি এটা দেখে বললে ভালো হতো। আর এটা দেখে বের করতে বেশি সময় লাগতো, ওয়ার্ড ফাইল থেকে আমি সার্চ দিয়ে বের করে ফেলছি সহজে। যাই হোক, কিছু এডিট করার কারণে ওয়ার্ড ফাইলটার সাথে মিলে নাই, কিন্তু পরীক্ষায় যে আসছে আমি একটু দেখাই দিই। দেখেন, এক পেজ থেকে 2টা কমন করছে, এই দেখেন।
এটা কিন্তু হাইলাইটস, প্রাইমারি হাইলাইটস, কিন্তু আবার ভাইবেন না যে আবার অন্য কিছু দেখাইতেছি। দেখছেন প্রাইমারি জব মেডিসিন ইংরেজি হাইলাইটস, হ্যাঁ প্রাইমারি হাইলাইটস, আবার কিন্তু উল্টাপাল্টা ভাইবেন না স্যার আবার কোনটা দেখাইতেছেন। আমি কিন্তু এই দেখছেন প্রাইমারি হাইলাইটস। যাই হোক, প্রাইমারি হাইলাইটসের 12তম পেজে দেখবেন, কয় নাম্বার 12তম পেজে, এই দেখেন কয়টা সেখান থেকে ব্রোচার মানে কি ভাই, এই যে ব্রোচার শব্দটা মানে হচ্ছে ভাই ক্ষুদ্র পুস্তক বা যেটাকে বলা হয় পামলেট, হ্যাঁ এটা হচ্ছে কত 52 নম্বর। তারপরে আরেকটা আছে দেখেন এই এখান থেকে এই যে অর্ডিন্যান্স, হ্যাঁ অর্ডিন্যান্স, এর অর্ডিন্যান্স মানে হচ্ছে কি ভাই ল, মানে এক পেজ থেকে 2টা কমন আসছে। হ্যাঁ আরো আছে, এগুলা কোন কোন পেজে দেয় আমার কিন্তু মনেই নাই। তো টেনশন নেন না, প্যারা নিন না ভাই, প্যারা নেন না, প্যারা লোন এখান থেকে আসছে ভাই, টেনশন লইেন না। আরো ওয়ার্ডগুলো বাইর করে দেখাইতেছি, টেনশন লইেন না। এই দেখেন এটা কয় নম্বর, ওই তো আপনারা মাঝে মধ্যে কথা মতো কইয়া খালি সময়টা নষ্ট করেন। কই গেলি রে, কই গেলি, তাড়াতাড়ি আয়, বের করে দেখাইতেছি আমি। দেখেন সল্ট অফ লাইফ, প্রেজেন্ট ইডিয়ম, এটা কত নম্বর, এট হোম ডগ, এই যে দেখেন আরেকটা দেখাই আছে সবগুলো ক্লাসেও কিছু আসছে আপনার ক্লাসের শীট থেকে, কিছু আসছে হাইলাইটস থেকে। এই যে দেখেন সল্ট অফ লাইফ স্ট্যান্ড ফর ভ্যালুয়েবল থিংস আছে, এই সবগুলোই আছে রে ভাই, টেনশন লইেন না বুঝছেন। একটু ফর্ম থাকলে দিকে ভালো হইতো, দাগায় রাখতাম, আপনাদের প্যারা কম হইতো। টেনশন লইেন না, ভাইদের উপর আস্থা রাখেন বুঝছেন, বিশ্বাস রাখেন, বিশ্বাস রাখেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। পড়াশোনা করেন, পড়াশোনা করেন, প্রচুর পড়াশোনা করেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ, ঠিক আছে। যাই হোক ভাই, ক্লাস করেন রে ভাই, এখন এগুলো দেখতে গেলে শুধু সময় নষ্ট হবে, ক্লাসটা নষ্ট হয়ে যাবে, ক্লাসের ইয়েটা হবে না আর। আচ্ছা যাই হোক, তাহলে কোনটা হবে, এনি, দিস, হু, ইউ, এস, ইউ, ইউ, ইউ হচ্ছে ভাই পার্সোনাল প্রনাউন, ইউ কি ভাই পার্সোনাল প্রনাউন, ব্যক্তিগত, পার্সোনাল মানে ব্যক্তিগত, আমি, তুমি, সে, এরকম বোঝায় আর কি, আমি মানে আই, ইউ, হি, সি, দে, এগুলো আর কি। যাই হোক, he and I are well, he personal pronoun, I personal pronoun, I personal pronoun, এগুলা, I personal pronoun, he personal pronoun, এগুলা। ভাইয়া বললাম তো পিডিএফ দিয়ে দিব, এরপর যদি এত কথা বলেন বাইরে দেশটার মধ্যে আপনাদের লইয়া, ক্লাস শেষ করে দেয়, আপনার কথা বলতে থাকেন, আমি জায়গা তেলে, টেনশন লইেন না। হ্যাঁ ইয়া করবেন, ওই যে কি বলে এটা, আমরা ওই ক্লাসের পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। এই যে রুলস ওলা যে পিডিএফ গুলো, ওই রুলস দিয়ে দিব, টেনশন নেই, ঠিক আছে ইনশাল্লাহ। রুলস ওলা যে পিডিএফ ওটা দিয়ে দিব, হ্যাঁ টেনশন নাই, হ্যাঁ পাবেন ভাই, পারবেন রে ভাই, পাবেন, হ্যাঁ ঠিক আছে। ক্লাসের রুলস ওলা যে পিডিএফ গুলো, যেগুলো দিয়ে ক্লাস করে ওগুলোই দিয়ে দিব। দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফেটিক, সারা জীবন আমরা সবসময় মনে করছি যে সেলফ থাকলে মনে হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু না, এই কথা পুরোপুরি সত্য না। সেলফ থাকলে রিফ্লেক্সিভ, এটা পুরোপুরি সত্য না, ঠিক আছে ইনশাল্লাহ। সেলফ থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা পুরোপুরি সত্য না, এটা রিফ্লেক্সিভ হতে পারে, এমফেটিক হতে পারে। কোনটা কেমনে হয় দেখেন, একটু সহজ করে দেখাই দিই। এই দেখেন ভাই, একটু সহজ করে দেখাই দিই। রিফ্লেক্সিভ, এই দেখেন, সো রিফ্লেক্সিভ প্রোনাউন মানে দেখেন, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন মানে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় এবং সাবজেক্টের ভার্বের যে ফলাফল এটা যদি নিজের উপর পতিত হয় তাহলে রিফ্লেক্সিভ। আবার বলি সহজ করে, সাবজেক্ট অবজেক্ট যদি একই ব্যক্তি হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, আর ভিন্ন ব্যক্তি হলে এমফেটিক। উদাহরণ এই দেখেন, এই যে দেখেন আই হেল্প মাই সেলফ, তাহলে এই যে দেখেন এখানে সাবজেক্টও আই, মাই সেলফও কে, তাহলে এই যে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি, একই ব্যক্তি, একই ব্যক্তি, সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হলে এটা কি হয়ে যাবে ভাই, রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা একটা মজার ব্যাপার। আর একটা ফ্যাক্ট হচ্ছে, আর একটা চিনার উপায় হচ্ছে ভার্বের ফলাফলটা নিজের উপর পতিত হবে। যেমন আমি যদি বলি আই হেল্প মাই সেলফ, আমি আমার নিজেকে সাহায্য করি, তাহলে এই সাহায্যের ফলাফলটা কার উপর পতিত হচ্ছে, কার উপর পতিত হচ্ছে, আমার নিজের উপরে পতিত হচ্ছে। ভাইয়া দেশটার মধ্যে মানুষ এমন কেন, মানুষরা স্যার রুলসগুলোর কি হার্ড কপি নেওয়া যাবে, তাহলে ভাইয়া পিডিএফও দিব না, হার্ড কপিও দেবে, কিছুই পাবেন না। হ্যাঁ রুলসগুলোর হার্ড কপি দরকার নেই ভাই, রুলসগুলো তো আপনাদেরকে জাস্ট ভালোবাসার গিফট হিসেবে উপহার দিব, আবার হার্ড কপি খুঁজতেছেন ভাই, পিডিএফ দিয়ে দিব, টেনশন নেন। আর কেউ কথা বললেন না প্লিজ, হ্যাঁ আপনাদেরকে সুযোগ দিলে আপনারা পায়ে বসেন, ঠিক আছে।
আমরা পিডিএফ দিয়ে দিব, টেনশন লয়েন না। হ্যাঁ, হাইলাইটস তো পাইছেন আলহামদুলিল্লাহ, রুলস গুলা এটা জাস্ট আপনার ভালোবাসার গিফট হিসেবে, বাড়তি হিসেবে আপনারা পিডিএফ গুলো আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? বুঝছেন তো? আর কেউ কোনো কথা বলিয়েন না। আর যদি বলতেই থাকেন তাহলে ঝামেলা হবে আর। আচ্ছা, কমেন্টের দিকে আর তাকানো যাবে না, যেটা বুঝলাম আর কি। হ্যাঁ, ওকে, শুনেন না প্রিয় ভাই বোন আমার, তাহলে খেয়াল করে দেখেন ভার্বের ফলাফলটা যদি নিজের উপর প্রযোজিত হয় তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। যেমন ধরেন আই হেল্প মাইসেলফ, তার মানে আমি আমার নিজেকে ভালোবাসি। আই হেল্প মাইসেলফ মানে কি? আমি আমার নিজেকে ভালোবাসি। তাহলে সাহায্যের ফলাফলটা কে পাচ্ছে? আই হেল্প মাইসেলফ, আমি নিজেকে সাহায্য করি। অথবা ধরেন আই লাভ মাইসেলফ, আমি নিজেকে ভালোবাসি। তাহলে ভালোবাসার ফলাফলটা কে পাচ্ছে? আমি নিজেই। হেল্পের ফলাফলটা কে পাচ্ছে? আমি নিজেই। তাহলে সাবজেক্ট অবজেক্ট যদি একই ব্যক্তি হয় এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। আরো দেখেন এই যে হি কিল্ড হিমসেলফ, তাহলে হিজ সাবজেক্ট, হিমসেলফ অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? ভাইয়া একই ব্যক্তি। আর একই ব্যক্তি হলে এটা কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং দেখেন হি কিল্ড হিমসেলফ, সে তার নিজেকে হত্যা করছে। তাহলে এই হত্যার যে ফলাফলটা, হত্যার যে কষ্টটা কে পাচ্ছে বলেন? সে নিজেই পাচ্ছে। তাহলে ফলাফলটা যদি নিজের উপরেই প্রতীত হয়, ঠিক আছে না? ভার্বের ফলাফলটা যদি সাবজেক্টের নিজের উপরেই প্রতীত হয় এবং সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হলে রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হলে কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে দেখেন এমফেটিক প্রোনাউন কি জিনিস? সহজ কথা, সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি। সাবজেক্ট এবং কি ভাইয়া? অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং কি ভাইয়া? অবজেক্ট। কি হবে ভাইয়া? ভিন্ন ব্যক্তি হবে। সাবজেক্ট অবজেক্ট কি হবে? ভিন্ন ব্যক্তি হবে। একদম সহজ, পানির মতো সহজ। একই ব্যক্তি হইলে রিফ্লেক্সিভ প্রোনাউন, ভিন্ন ব্যক্তি হইলে এমফেটিক প্রোনাউন। এবং এখানে জোর প্রদান করবে। কেমন? জোর প্রদান করবে। এমফেটিক মানে কিন্তু জোর দেওয়া, জোর দিয়ে বোঝানো। যেমন ধরেন সহজ করে আমি যদি উদাহরণ সহকারে বুঝাই, উদাহরণ দিয়ে বুঝাই তাহলে সুবিধা হবে আপনাদের। যেমন ধরেন এই দেখেন আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, এটা নর্মাল কথা। কিন্তু আমি যদি বলি আই মাইসেলফ লাভ ইউ, এবং দেখেন এই এমফেটিক প্রোনাউনটা যেখানে মানে যার পরে বসে, যেমন ধরেন আই এর পরে এমফেটিক প্রোনাউন বসছে না, আই এর পরে এমফেটিক প্রোনাউন বসছে, তাহলে বাংলায় এই আই এর সাথে একটা রশ্মি যুক্ত হবে। তাহলে বাংলায় আই অর্থ কি ভাইয়া? আমি। তাহলে আমির সাথে এই যে একটা রশ্মি যুক্ত হবে, মানে এই যার পরে যার সাথে বসবে এই মাইসেলফ বা রিফ্লেক্স এই এমফেটিক প্রোনাউনটা, তার সাথে বাংলায় একটা রশ্মি যুক্ত হবে। এটাকে জোর প্রদান করার জন্য রশ্মি দিয়ে জোর প্রদান করে। যেমন ধরেন এই ব্যাগটাই আমার লাগবে, ব্যাগটাই আমার লাগবে, এই ছেলেটাকেই আমার লাগবে। নাসির স্যারের কথা, এই পরিমণিকেই আমার লাগবে, নাহলে চলবে না। তাহলে সারা পৃথিবীর সব নায়িকা দিয়ে দিল, নাসির স্যারের চলবে না, শুধু পরিমণিকেই লাগবে। তো জোর প্রদান করতেছে। তাহলে আমি মানে আমি, আর মাইসেলফ থাকার কারণে রশ্মি হলো। তাহলে আমি তোমাকে ভালোবাসি, এর মানে কি? আমি তোমাকে ভালোবাসি মানে জোর দিচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আর কেউ ভালোবাসে না। তার মানে অনলি আই লাভ ইউ, একমাত্র আমি তোমাকে ভালোবাসি, জোর প্রদান করতেছে। তো যাই হোক, এখানে খেয়াল করে দেখেন এই যে সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে কি ভাইয়া? ইউ। তাহলে সাবজেক্ট অবজেক্ট কয় ব্যক্তি ভাইয়া বলেন তো? ভিন্ন ব্যক্তি। সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি। এবং এই যে ভালোবাসার ফলাফলটা, এটা কি আমার উপর আসছে না? এই যে ইউর উপর বা অন্যের উপর চলে যাচ্ছে। তাহলে সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি এবং ভালোবাসার ফলাফলটা যদি অন্যের মানে ভার্বের ফলাফলটা যদি অন্যের উপর চলে যায় এবং বাংলায় যার পরে বলবে তার সাথে একটা রশ্মি যুক্ত হয়, এই তিনটা শর্ত মিলে গেলে এমফেটিক প্রোনাউন হয়ে যাবে। এটা রিফ্লেক্সিভ প্রোনাউন না, রিফ্লেক্সিভ প্রোনাউন না, রিফ্লেক্সিভ প্রোনাউন না। কিন্তু বেশিরভাগ এমন পরীক্ষায় রিফ্লেক্সিভ প্রোনাউন আনসার করে চলে আসে। সেলফ থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু না, সেলফ থাকলে আজকের পর থেকে রিফ্লেক্সিভ প্রোনাউন দেওয়া যাবে না। ক্লিয়ার ইনশাআল্লাহ? আরো উদাহরণ দেখেন, এই দেখেন আই লাভ ইউ ইউরসেলফ। তাহলে ইউ মানে কি ভাইয়া? তোমাকে। আই লাভ ইউ মানে তোমাকে ভালোবাসি। আর এই যে তোমাকের পরে বা ইউর পরে এটা বসছে ইউরসেলফ, তাহলে একটা রশ্মি যুক্ত হবে। যার সাথে বলবে তার সাথে একটা রশ্মি যুক্ত হবে বাংলায়। কেমন? তাহলে আই লাভ ইউরসেলফ মানে আমি তোমাকেই ভালোবাসি। তার মানে আমি আর এই পৃথিবীতে কাউকে ভালোবাসি না, শুধু তোমাকেই ভালোবাসি। এবং খেয়াল করে দেখেন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি বলেন তো? ভিন্ন ব্যক্তি। এবং এই যে ভালোবাসার ফলাফলটা আমার উপর আসছে না, অন্যের উপর চলে যাচ্ছে। সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি হলে ভালোবাসার ফলাফলটা বা ভার্বের ফলাফলটা অন্যের উপর প্রযোজিত হইলে এবং যদি রশ্মি যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে এমফেটিক প্রোনাউন, মানে যেটা দিয়ে জোর প্রদান করা বোঝায়। এমফেটিক মানে যেটা দিয়ে কি বোঝাবে? জোর প্রদান করা বোঝায়। এমফেটিক মানে সেটা দিয়ে কি বোঝাবে? জোর প্রদান করা বোঝায়। এমফেটিক মানে যেটা দিয়ে কি বোঝাবে? জোর প্রদান। বলেন বুঝছেন? একদম ক্লিয়ার? কলিজা ঢুকছে আল্লাহর রহমতে? কলিজায় যাদের কলিজা ঢুকছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফেটিক প্রোনাউনের পার্থক্য যাদের কলিজা ঢুকছে, কষ্ট করে কমেন্টে গিয়ে লিখে দিই যে ভাইয়া সারা জীবন ভুল পড়ছি, সারা জীবন মনে করছি সেলফ থাকলে মনে হয় রিফ্লেক্সিভ, কিন্তু আজকে জীবনে প্রথমবারের মতো ক্লিয়ার হলো যে সেলফ থাকলে রিফ্লেক্সিভ না। হ্যাঁ, এটা এমফেটিক প্রোনাউন হইতে পারে, রিফ্লেক্সিভ হইতে পারে। দেখেন এই যে সাবজেক্ট হচ্ছে একটা, অবজেক্ট হচ্ছে আরেকটা, এবং দেখেন এই যে মিট বা সাক্ষাৎ করা, এটা ফলাফলটা কার উপর চলে যাচ্ছে? সহজ কথা, সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি। সাবজেক্ট হচ্ছে একটা, অবজেক্ট হচ্ছে আরেকটা। সাবজেক্ট অবজেক্ট কি ব্যক্তি? ভিন্ন ব্যক্তি এবং বাংলায় একটা রশ্মি যুক্ত হয়। আই মাইসেলফ মেট দ্য প্রেসিডেন্ট মানে আমি
প্রেসিডেন্টের সাথে দেখা করেছিলাম, তার মানে আমি স্বয়ং প্রেসিডেন্টের সাথে দেখা করেছিলাম, আমি নিজে প্রেসিডেন্টের সাথে দেখা করেছিলাম। ঠিক আছে, আই মাইসেলফ ডিড দ্য জব, আমি নিজে কাজটা করেছিলাম। তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, অবজেক্ট হচ্ছে দ্য জব বা কাজ। ভিন্ন ব্যক্তি, সহজ কথা, ভিন্ন ব্যক্তি, ভিন্ন ব্যক্তি, ভিন্ন ব্যক্তি, ভিন্ন ব্যক্তি, ভিন্ন ব্যক্তি, ভিন্ন ব্যক্তি, অনেকবার বললাম। তাহলে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি, রিফ্লেক্সিভ প্রোনাউন, ভিন্ন ব্যক্তি এমপ্যাথিক প্রোনাউন, অনেকবার বললাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা খুবই সহজ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে ভাইয়া দুইটা, একটা হচ্ছে দিস এবং আরেকটা হচ্ছে ভাইয়া দ্যাট। একটা কি ভাইয়া, দিস এবং দ্যাট। দিসের প্লুরাল হচ্ছে ভাইয়া দিস, আর দ্যাটের প্লুরাল হচ্ছে ভাইয়া দোজ। তাহলে দিস দ্যাট এই দুইটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস দ্যাট। ঠিক আছে, এই যে দিস দ্যাটকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো মজার ব্যাপার হচ্ছে এই প্রোনাউনের পরে যখন ভার্ব থাকে, কি থাকে ভাইয়া, ভার্ব থাকে, মনোযোগ প্লিজ, হ্যাঁ, ভার্ব থাকে অথবা প্রিপোজিশন থাকে, খুব মনোযোগ প্লিজ। প্রোনাউনের পরে কার পরে ভাইয়া, প্রোনাউনের পরে, প্লিজ মনোযোগ প্লিজ, প্রোনাউনের পরে প্রোনাউনের পরে যদি ভাইয়া কি থাকে, প্রোনাউন প্লাস ভার্ব অথবা প্রিপোজিশন, তাহলে সেটা প্রোনাউন হবে। তাহলে সেটা কি হবে, প্রোনাউন হবে। তাহলে সেটা কি হবে, প্রোনাউন হবে। তাহলে সেটা কি হবে, প্রোনাউন হবে। কিন্তু প্রোনাউনের পরে যদি ভাইয়া নাউন থাকে, প্রোনাউনের পরে নাউন থাকে, প্রোনাউনের পরে কি থাকে ভাইয়া, যদি নাউন থাকে, প্রোনাউনের পরে কি থাকে ভাইয়া, যদি নাউন থাকে, তাহলে সেটা আর প্রোনাউন থাকে না। একটু মনোযোগের সাথে খেয়াল করবেন, এই দেখেন বুদ্ধি কারে কয়। যেমন ধরেন এই যে প্রোনাউনের পরে কি আছে ভাইয়া, ভার্ব আছে, তার মানে এটা নিঃসন্দেহে প্রোনাউন। এই যে ভার্ব আছে, আচ্ছা প্রোনাউনের পরে ভার্ব আছে, তার মানে এই দিস ও প্রোনাউন, দ্যাটও কি ভাইয়া, প্রোনাউন। সো প্রোনাউনের পরে যদি ভার্ব বা প্রিপোজিশন না থাকে, নাউন থাকে, তাহলে ওটার প্রোনাউন থাকে না, ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। হ্যাঁ, তারপরে ধরেন এনি অফ ইউ ডট 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 ডট, এই যে এনি, এখানে কি ভাইয়া, প্রোনাউন। কেন প্রোনাউন, কারণ তারপরে কি আছে, প্রিপোজিশন আছে। কিন্তু আমি যদি বলি এনি ম্যান ক্যান ডু ইট, যে কোনো মানুষ এটা করতে পারবে। তাহলে এনির পরে কি আছে, ম্যান আছে বা নাউন আছে। তো এনির পরে যদি নাউন থাকে, অথবা এনির পরে না, পৃথিবীর যে কোনো প্রোনাউনের পরে যদি নাউন থাকে, তাহলে ওই প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। বাস, খেলা শেষ। তাহলে এনির পরে যদি কি হয় ভাইয়া, হ্যাঁ, নাউন থাকে, তাহলে এনিটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, প্রোনাউন থাকে না। তাহলে প্রোনাউন হওয়ার জন্য শর্ত কি ভাইয়া, হয় ভার্ব থাকতে হবে, না হয় কি থাকতে হবে, প্রিপোজিশন থাকতে হবে। যদি কি হয়ে যায়, সেটার পরে নাউন থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেই প্রোনাউনটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ। যেমন প্রমাণ, এই দেখেন প্রমাণ দিচ্ছি ভাইয়া, দেখেন, এই দেখেন প্রমাণ দিচ্ছি। দিস, কাছের কোনো কিছু বোঝানোর জন্য দিস ব্যবহৃত হয়, দূরের হইলে দ্যাট। যেমন ধরেন দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইউরস, কাছের হইলে দিস, দূরের হইলে দ্যাট। অথবা বর্তমান টেন্স হইলে বা প্রেজেন্ট টেন্স হইলে দিস, পাস্ট টেন্স হইলে দ্যাট। বর্তমান টেন্স দিস, অতীত হইলে কি ভাইয়া, প্রেজেন্ট টেন্স হলে দিস হবে, পাস্ট টেন্স হলে দ্যাট হবে। প্রেজেন্ট টেন্স হলে দিস হবে, পাস্ট টেন্স হলে কি হবে, দ্যাট হবে। এই যে দেখেন দিস দ্যাট, এদের পরে নাউন থাকলে এদেরকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। গুড, এই যে দিস দ্যাট অথবা দিস দোজ, এদের পরে যদি নাউন থাকে, কি থাকে ভাইয়া, নাউন থাকলে সেটার নাম হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নাউন থাকলে এটার নাম হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউন নয়। এই যে দেখছেন দিস ম্যান ইজ গুড, এই যে দিস এর পরে কি আছে, নাউন আছে। আর নাউনের আগে এই পৃথিবীতে একমাত্র কে বসতে পারে, অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখানে যা বসান অ্যাডজেক্টিভ, দিস ম্যান অথবা গুড ম্যান, গুড অ্যাডজেক্টিভ, টল ম্যান, টল অ্যাডজেক্টিভ, ব্যাড ম্যান, ব্যাড অ্যাডজেক্টিভ, কি বলে, লং ম্যান, লং অ্যাডজেক্টিভ, যা দেন এখানে নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সে যেই থাকুক, নাউনের আগে যেই হোক অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের আগে যেই হোক অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের আগে যেই হোক কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, আবার দেখাই দিই প্লিজ। দিস ইজ এ গুড ম্যান, এই যে দিস এর পরে কি আছে, ইজ আছে। তাহলে এটা একটা প্রোনাউন। কেন, প্রোনাউনের পরে ভার্ব থাকে অথবা কি থাকে, প্রিপোজিশন। কিন্তু যখন প্রোনাউনের পরে নাউন থাকে, তখন এই প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ। অনেকবার বুঝাইলাম। ঠিক আছে, এই যে দেখছেন এখানে দেওয়া আছে অলরেডি, আলহামদুলিল্লাহ। এই যে এইটা হচ্ছে ভাইয়া প্রোনাউন, আর এটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ। কারণ এটার পরে ভার্ব আছে, প্রোনাউনের পরে ভার্ব থাকে, আর অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, অ্যাডজেক্টিভ, এটার পরে নাউন আছে। অনেকবার বুঝাইলাম। ইনডেফিনিট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্ট প্রোনাউন, যেটা দিয়ে অনির্দিষ্ট বোঝায়। যেমন ধরেন হচ্ছে সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং। তাহলে তারপর হচ্ছে ধরেন এই যে সাম, মেনি, অল, ওয়ান, এনি, এগুলোকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানে কি ভাই, অনির্দিষ্ট, যেটা দিয়ে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় না। যেমন ধরেন আমি যদি বলি এনিওয়ান কাম টু মি অথবা সামবডি কাম টু মি, কেউ একজন আমার সামনে আসেন, তো আপনারা কিন্তু কেউ আসবেন না। কেন, কারণ আপনারা চিন্তা করবেন কে যাবে, কারণ আমি তো নির্দিষ্ট করে কাউকে বলি নাই।
কেউ একজন আমার সামনে আসেন, সবাই এই তুই যা ঠেলাঠেলি করবে, না তুই যা, ওই তুই যা, এই বান্ধবী তুই যা, কেউ কিন্তু আসতে চাইবে না। কেন? কারণ নির্দিষ্ট করে কাউকে বোঝায় না, এনিবডি কাম টু মি অথবা সামবডি কাম টু মি, তাই না বলেন? এই জন্য এদেরকে বলা হয় অনির্দিষ্ট প্রণয়ন, কারণ নির্দিষ্ট করে কাউকে বোঝায় না, এই জন্য এদেরকে বলা হয় অনির্দিষ্ট প্রণয়ন। কেমন? এই জন্য এদেরকে কি বলা হয় ভাইয়া? অনির্দিষ্ট প্রণয়ন। অনির্দিষ্ট প্রণয়ন হয়ে গেল। এই যে ওয়ান অফ মাই, এই যে পৃথিবীর যেখানে দেখবো আমরা ওয়ান অফ, নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা, নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ, খেয়াল করে দেখবেন নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। তাহলে নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে। যাই হোক, এই যে ওয়ান হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন, নান হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন। ক্লিয়ার ইনশাআল্লাহ? বান্ধন নেই, ও বান্ধন নেই, বান্ধন নেই গো, ও বান্ধন নেই। বুঝছি আল্লাহর রহমতে, পারবো? গুড। এই যে দেখেন প্রিয় ভাই বোন আমার, এনি প্লাস নাউন এভাবে ব্যবহৃত হলে তা কি হবে? অ্যাডজেক্টিভ হয়। ভাই এটা নতুন কথা না পুরান কথা? কমেন্টে বলতে হবে প্লিজ। নতুন কথা না পুরান কথা? অলরেডি এটা অনেকবার বুঝাইলাম যে নাউনের আগে এই বসুক অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নাউনের আগে বসলেই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে নাউনের আগে বসছে এনি, এনিটা কেমন কি আছে বলেন, কি হয়ে গেছে এখন? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অনেকবার বুঝাইছি। শুধু এনি না, এখানে যা বসান, এনি ম্যান না বলে যদি বলেন দিস ম্যান, কথার কথাই নাউন, নাউনের জায়গায় আমি দিলাম একটা নাউন, দিলাম ম্যান দিলাম, তাহলে এনি ম্যান এনি অ্যাডজেক্টিভ, দিস ম্যান দিস অ্যাডজেক্টিভ, গুড ম্যান গুড অ্যাডজেক্টিভ, সাম ম্যান সাম অ্যাডজেক্টিভ, টল ম্যান টল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যা দেন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই যে এনি ম্যান ক্যান ডু ইট, তাহলে এনি কি হয়ে গেল ভাই? অ্যাডজেক্টিভ। বলেন এটা নতুন কথা না পুরান কথা? একবার কইছি না অনেকবার? আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে একই কথা বারবার বলা। বলেন একবার বললাম না অনেকবার বললাম? ক্লিয়ার? একবার বলছেন অনেকবার বলছি, বলেন ক্লিয়ার কিনা? পারবো ইনশাল্লাহ? বলেন পারবো ইনশাল্লাহ? দেখেন ইন্টারোগেটিভ প্রোনাউন কি জিনিস, এটা খুবই সহজ। যে প্রোনাউন দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে, এবং এগুলি বাক্যের প্রথমে বসে, কোথায় বসে ভাইয়া? প্রথমে বসে। তাহলে এই সেম জিনিসগুলাই দেখেন, হু হুজ হুম হুইচ, এগুলা বাক্যের শুরুতে বসলে ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু এরা যখন বাক্যের মাঝখানে বসে তখন রিলেটিভ প্রোনাউন হয়। একটু দেখেন প্লিজ। বুঝছেন প্রিয় ভাই বোন আমার? তো এই জিনিসগুলো যদি, এইগুলা দিয়ে যদি প্রশ্ন করা বোঝায়, তাহলে এরা হয়ে যাবে প্রশ্ন, কি বলে, ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং যখন প্রশ্ন হবে তখন অবশ্যই একটা ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। কেমন? আর এই ওয়ার্ডগুলাই হু হুইচ হোম হোয়ার, এই জিনিসগুলো যদি বাক্যের মাঝখানে থাকে তখন রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। এই দেখেন, এই যে বাক্যের মাঝখানে আছে রিলেটিভ প্রোনাউন, বাক্যের মাঝখানে আছে রিলেটিভ প্রোনাউন। তাহলে শুরুতে বসলে ইন্টারোগেটিভ প্রোনাউন, মাঝখানে বসলে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে ইনশাআল্লাহ? এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে দেখেন, যদি এরা বাক্যের মাঝখানে বসে তাহলে কখনোই প্রশ্ন হয় না, হয় না, হয় না। কি হয়? বাক্যটা অ্যাসার্টিভ হয় এবং শেষে ফুল স্টপ হয়। এরা যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কখনোই প্রশ্ন হয় না, হয় না, হয় না। বাক্যটা অ্যাসার্টিভ হয়, তার মানে অ্যাসার্টিভ বাক্যের শেষে ফুল স্টপ থাকে। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, খুব ইম্পর্টেন্ট। এরা যখন বাক্যের শুরুতে বসবে তখন প্রশ্ন হবে, শেষে ইন্টারোগেটিভ চিহ্ন হবে। যখন বাক্যের মাঝখানে বসবে তখন এরা রিলেটিভ প্রোনাউন হবে এবং বাক্যটা অ্যাসার্টিভ হবে, শেষে ফুল স্টপ হবে। স্যার আমি কালকে ভর্তি হয়েছি, আগের ক্লাসগুলো কিভাবে পেতে পারি? ভাইয়া আপনাদের এই দুনিয়াতে যত সাহায্য লাগবে, মানে পড়াশোনার ব্যাপারে কি, আপনারা এই নাম্বারে ফোন করবেন, 08468250503। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাদের যত মনের কথা সব বলবেন, কিন্তু শর্ত হচ্ছে একটু গুছায় বললেন। ভাই আগের ক্লাসগুলো দেন, এটা যদি কমেন্টে লিখেন আপনার পিটায় মানে একদম বুধ বানায় ফেলা উচিত। কেন? আরে ভাই আমাদের ব্যাচ তো আছে 20টা ব্যাচ, কথার কথা। আর আগের ক্লাসগুলো বলতে কোন ক্লাসগুলো? তার মানে উনি আপনাকে কোনো সাহায্য করবে না। আপনি সুন্দর করে গুছায় বলবেন যে ভাইয়া আমি তো 16তম ব্যাচে নতুন ভর্তি হয়েছি, বা দ্বিতীয় তৃতীয় ধাপের ব্যাচে গতকালকে ভর্তি হয়েছি, বা 2-3 দিন আগে ভর্তি হয়েছি, বা যেদিন ভর্তি হয়েছি ভাইয়া আমার আগের ক্লাসগুলো একটু লাগবে প্লিজ। এইভাবে বললে হ্যাঁ আপনার করে জায়গাটা দিয়ে দিব।
সো প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা স্মার্টনেস বলতে কথা আছে, আপনার চাওয়াটা যেন স্মার্টলি হয়, বুঝছেন কি না? আপনি এইখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেন আগের ক্লাসগুলো দেন, হ্যাঁ তো কইব আর আবার কোন ক্লাসের তো অভাব নাই, বুঝায় বলতে হবে সুন্দর করে। হ্যাঁ 08468825003 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ একবার মেসেজ দেওয়ার পর যদি রিপ্লাই না দেয় উনি ব্যস্ত থাকার কারণে, বা যেহেতু শত শত পোলাপাইন মেসেজ দেয়, হয়তো আপনার মেসেজটা নিচে পড়ে যেতে পারে, আপনি আরেকবার মেসেজ দিলে গুণা হবে, আরেকবার মেসেজ দিলেন বা আরেকবার মেসেজ দিলেন, ঠিক আছে, অবশ্যই রেসপন্স পাবেন ইনশাআল্লাহ। 08468825003 সুন্দর করে গুছায় বলবেন ভাই আমি 16তমে ভর্তি হয়েছি, 16তম ব্যাচের আগের ক্লাসগুলো একটু দেন, আমি নতুন ভর্তি হয়েছি, আগের ক্লাসগুলো একটু দেন, এবার সুন্দর করে গুছায় বলবেন, হ্যাঁ যেখানে যেটা লাগবে, কেমন? ওকে, তাহলে এটা হয়ে গেল। বাক্যের মাঝখানে থাকলে এরা কি হয়ে যাবে? রিলেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে যেটা দিয়ে বন্টন করে দেওয়া বোঝায় আর কি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে হচ্ছে ভাইয়া ইচ, আইদার নাইদার, ইচ এবং আইদার নাইদার। এই যে কোথায় গেল, এই যে এইগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ আইদার নাইদার, এই তিনটা, ইচ আইদার নাইদার। এবং মজার পর হচ্ছে ইচের সাথে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, আইদারের সাথে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, এবং নাইদারের সাথে সবসময় ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। এবং মজার পর হচ্ছে নাউনটা কিন্তু প্লুরাল হয়, নাউনটা কি হয় বা প্লুরাল হয়, নাউনটা প্লুরাল হয়। যেমন ধরেন এই যে ইচ অফ দ্যাম, এই যে এটা কিন্তু প্লুরাল হয়েছে, হ্যাঁ কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার, ইজ। তারপরে দেখেন এই যে ইচ, এই যে নাউনটা কিন্তু প্লুরাল হয়েছে টু গার্লস, কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে, কারণ ইজ বলতে একজন বোঝায়, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়, ঠিক আছে। তারপরে দেখেন এই যে নাইদার, এই যে নাইদারের সাথেও কি ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে, কিন্তু নাউনটা কিন্তু বা প্রোনাউনটা কিন্তু প্লুরাল হয়েছে, একটু মনে রাখবেন। এদের সাথে ইচ আইদার নাইদার ভার্বটা সবসময় সিঙ্গুলার, ইচ আইদার নাইদার ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, ইচ আইদার নাইদার ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, এবং এদের পরে যে নাউন বা প্রোনাউন থাকে সেগুলো প্লুরাল হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার আপনার তো কেউ বুঝিয়ে বলে না, আচ্ছা অসুবিধা নেই, বুঝাই বললাম, আপনারা বুঝাই বলবেন ইনশাআল্লাহ, কেমন? প্রিয় ভাই বোন আমার, যা লাগে আপনার সমস্যা নেই, লাগতেই পারে। সো ইনশাআল্লাহ কোনো কিছু লাগলে খুব সুন্দর করে স্মার্টলি বলবেন, দেখবেন একবারেই পেয়ে যাবেন, নাহলে বারবার মেসেজ দেওয়া দেখবেন হ্যাঁ বিরক্ত হয়ে যাবে, আপনিও বিরক্ত হয়ে যাবেন, ঠিক আছে। তো সুন্দর করে না চাইলে কিন্তু বউ দিব না, হ্যাঁ সরি বউ দিব কিনা আমি জানি না, সরি, মানে ধরেন প্রিয় মানুষ কিন্তু আপনাকে কিছু দিবে না, সুন্দর করে চাইতে হবে, চাওয়াটা সুন্দর হইতে হবে, স্মার্ট হইতে হবে। রেসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে পারস্পরিক বোঝায় আর কি, যেমন ধরেন ইচ আদার, ওয়ান অ্যানাদার। তো ধরেন আমরা যদি বলি যে আই লাভ, অথবা ধরেন কথা আই হেল্প ইউ, এবং ইউ হেল্প মি, সরি ইউ হেল্প মি, সো এটা কয়টা বাক্য হয়ে গেল? দুইটা বাক্য হয়ে গেল। আই হেল্প ইউ, ইউ হেল্প মি, আমি তোমাকে সাহায্য করি, তুমি আমাকে সাহায্য করো। এই কথাটা যেন দুই বাক্যে বলতে না হয়, দুই বাক্যে না বলে আমরা এক বাক্যেই বলতে পারি, সেই জন্য রেসিপ্রোকাল প্রোনাউনের আবিষ্কার। আমরা চাইলেই কিন্তু এখন এক বাক্যে এটা বলতে পারি, হ্যাঁ যে আই হেল্প ইউ, ইউ হেল্প মি, এভাবে না বলে আমরা চাইলেই বলতে পারি উই হেল্প ইচ আদার, উই হেল্প ইচ আদার, EACH, ইচ আদার। উই হেল্প ইচ আদার মানে আমরা একে অপরকে সাহায্য করি। উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসি। উই নিড ইচ আদার, আমাদের একে অপরের দরকার, তাই না? ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, পাগলারা ও পাগলিরা, বান্ধবীরা ক্লিয়ার? বান্ধবীরা, তো দুইজনের মধ্যে যদি হয় তাহলে ইচ আদার হয়, মনে রাখবো প্রিয় ভাই বোন আমার, এবং আমরা লিখে রাখি প্লিজ। কয়জনের মধ্যে প্রিয় ভাই বোন আমার? দুইজনের মধ্যে, হ্যাঁ দুইজনের মধ্যে হলে কি হয়? ইচ আদার হয়। আর দুইজনের বেশি হইলে সেটা 3 জন 5 জন হইতে পারে, দুইজনের বেশি হইলে কি হবে? দুইজনের বেশি হইলে ওয়ান অ্যানাদার হবে, হ্যাঁ। তাহলে দেখেন এই যে দুইজন, হ্যাঁ টু ব্রাদার্স, দুইজন ভাই বোন, এই জন্য কি দিছে? ইচ আদার। আবার এখানে বলা হচ্ছে 3 সিস্টার্স, তাহলে কি হয়েছে ভাই? ওয়ান অ্যানাদার। তাহলে দুইজন ইচ আদার, 3 জন ওয়ান অ্যানাদার, মানে 3 জন বলতে দুইজনের বেশি, দুইজন ইচ আদার, দুইজনের বেশি ওয়ান অ্যানাদার। স্যার আমি আজকে প্রথম ক্লাস করছি, রুনা লায়লা, অ্যান্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন। আচ্ছা ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? তাহলে দুইজন ইচ আদার, হ্যাঁ দুইজন ইচ আদার, দুইজন ইচ আদার, আর দুজনের বেশি হইলে ওয়ান অ্যানাদার। ক্লিয়ার ইনশাআল্লাহ? সবার ক্লিয়ার? গুড, আপনারা অনেক স্মার্ট। অ্যান্টিসিডেন্ট কি জিনিস দেখেন, একদম সহজ করে যদি আমরা বলি অ্যান্টিসিডেন্ট কি জিনিস, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। একদম সহজ করে বললাম, রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে, যাকে বোঝায়, তাকে অ্যান্টিসিডেন্ট বলে। যেমন ধরেন এই যে রিলেটিভ প্রোনাউন হু, হু বলতে কাকে বোঝাচ্ছে? এখানে হিকে বোঝাচ্ছে, তাহলে হি অ্যান্টিসিডেন্ট, একদম পানির মতো সহজ। রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে, যাকে বোঝায়, সেটাকেই আপনার অ্যান্টিসিডেন্ট বলে, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপর দেখেন এই যে হু, এখানে হু বলতে কাকে বোঝাচ্ছে ভাইয়া? হু মানে এখানে কি ভাইয়া? শালি, দূর শালি না, শেলি, পার্সি শেলি আর কি। তো যাই হোক, এখানে হু বলতে কাকে বোঝাচ্ছে? শেলিকে বোঝাচ্ছে, তাহলে শেলি অ্যান্টিসিডেন্ট। তার মানে রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় তাকে অ্যান্টিসিডেন্ট বলে। অ্যান্টিসিডেন্ট মানে পূর্ব নির্দেশিকা, মানে এইটার পূর্বে কে আছে বা কাকে নির্দেশ করছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এখানে এটা অনেকেই ভুল করে, এখানে এই যে ইটস এর কি হবে? অ্যান্টিসিডেন্ট কি হবে? আমাদের অনেক ভাই বোন এটা ভুল করে ফেলে। ভুল করে কি বলে জানেন? বলে গিভিং।
পাগলিরা, গিভিং হচ্ছে একটা ভার্ব, আর ভার্ব কখনো অ্যান্টিসিডেন্ট হয় না। অ্যান্টিসিডেন্ট হয় নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। ইটস বলতে এখানে বোঝাচ্ছে জুরি বা বিচারক মণ্ডলী। ইটস বলতে এখানে বোঝাচ্ছে জুরি বা বিচারক মণ্ডলী। ইটস বলতে এখানে বোঝানো হচ্ছে জুরি বা বিচারক মণ্ডলী। ঠিক আছে ইনশাআল্লাহ। সো রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায়, একদম সহজ করে, একদম সহজ বাংলায় বললাম, রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় বা যাকে নির্দেশ করে সেটাই অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে হু বলতে কাকে বোঝাচ্ছে? হিকে, তাহলে হি অ্যান্টিসিডেন্ট, হি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখানে হু বলতে কাকে বোঝাচ্ছে? শেলিকে, তাহলে শেলি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখানে ইটস বলতে কাকে বোঝাচ্ছে? জুরিকে, তো জুরি হচ্ছে কি ভাইয়া? অ্যান্টিসিডেন্ট। এবং বেশিরভাগ সময় অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসে, পাশাপাশি বসে, কখনো আলাদা হইতে পারে। যেমন এই বাক্যে আলাদা আছে, এমন বাক্য কিন্তু খুব বেশি এই পৃথিবীতে নাই। সো এটা হলো টেনশন নেওয়ার দরকার নেই, আবার প্যারালয়েন না, আল্লাহ কোথায় যেন আলাদা বসে, বেশিরভাগ সময় একসাথে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে কত নম্বর ক্লাস চলছে? আমি নতুন, আজকে আমাদের 2 নম্বর ক্লাস চলতেছে। হ্যাঁ, এর আগে একটা ক্লাস হয়েছিল নাউনের উপর, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আগে একটা ক্লাস হয়েছিল। অ্যান্টিসিডেন্টের নাম্বার এবং পার্সন অনুসারে রিলেটিভের পূর্ববর্তী ভার্বের রূপ নির্ধারিত। এটা খুবই সহজ জিনিস, সহজ কথা, একদম সহজ কথায় যদি বলি, এই যে এখানে যদি হু থাকে বা রিলেটিভ প্রোনাউন থাকে, এটার আগে যেটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে এখানে সাবজেক্ট হবে। বুঝছেন তো? এটার আগে কি আছে? আই আছে, তাহলে আয়ের সাথে কি হবে না, তাহলে আয়ের সাথে কি হবে? এম হবে। এটাই বোঝানো হচ্ছে। অথবা এটা আরো সহজ করে আনসার করা যায়, পৃথিবীর যেখানে আপনারা দেখবেন কি বলছে, হু আছে, মানে ইট ইজ আই হু, এরকম পাবেন, সেখানে জাস্ট হু কেটে দিবেন, হু কাটলে অটো আনসার বেরোয় যাবে, আয়ের সাথে এম হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, নাউনের ক্লাসের পিডিএফ দিব প্রিয় ভাই বোন আমার, কোনো টেনশন নেই। ভাইয়ের কথা কি বুঝতেছেন প্রিয় ভাই বোন আমার? তো সহজ কথায় রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট থাকে, এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্বটা নিতে হয়। অথবা আরো সহজ করে বললে, জাস্ট যেখানে দেখবেন ইট ইজ আই এর পরে হু আছে, অথবা ইট ইজ ইউ, এখানে আই থাকবে সবসময় এমন না, ইট ইজ ইউ থাকতে পারে, ইউ, অথবা ইট ইজ হি থাকতে পারে, যাই থাক সমস্যা নেই। ইট ইজ ইউ থাকলে কি হবে? ইট ইজ ইউ আর হবে। ইট ইজ হি থাকলে কি হবে? তখন হি এর সাথে ইজ হবে, এরকম আর কি। কেমন ইনশাআল্লাহ? প্রিয় ভাই বোন, প্রথম ক্লাসটা কিভাবে পাবো? আমি তো আজকে নতুন, কোনো সমস্যা নেই, প্রথম ক্লাসটা পেয়ে যাবেন। প্রথম ক্লাসটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা গ্রুপে 16তম, এই আমাদের এই যে দ্বিতীয় তৃতীয় ধাপের যে সর্বশেষ প্রাইমারি ব্যাচ, ওটার অ্যানাউন্সমেন্টে দেখেন আগের ক্লাসগুলো সাজানো আছে। হ্যাঁ, আগের ক্লাসগুলা, সোহাগ ভাই আগের ক্লাসগুলো একটু সাজানো, লিঙ্কগুলো একটু দিয়েন। হ্যাঁ, ফিচারে দিয়ে দিয়েন, হ্যাঁ ফিচারে পিন করে দিয়েন প্লিজ। টেনশন নাই, ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ, আমি দরকার আমি নিজে দিয়ে দিব, টেনশন নেন না, তাও ইনশাল্লাহ টেনশন নিয়েন না। রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, হু ব্যবহার করা হয় কার সাথে? এটা সবাই জানি হু ব্যবহার করা হয় কার সাথে? ব্যক্তির সাথে। দেখেন আপনারা যেন আগে ইংরেজির আমাদের একটা ক্লাস হয়েছে, বা অন্য কোনো বিষয়েরও যদি ক্লাস হয়ে থাকে, টেনশন নাই, আগের ক্লাসগুলো যেন আপনারা পান, সেটা ব্যবস্থা আমি নিজে করবো। টেনশন নেন না প্লিজ, টেনশন নিয়েন না প্রিয় ভাই বোন আমার। আচ্ছা শোনেন না, হু এর ব্যবহার, হু শুধুমাত্র কাকে বোঝায়? ব্যক্তিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। আমরা সবাই জানি, আই নো দ্য বয় হু ইজ দেয়ার। তো হু কাকে বোঝায়? ব্যক্তিকে। তাহলে বয় কি ভাইয়া? বয় মানে বেড়া। বেড়া মানে কিন্তু ব্যক্তি, কেমন? এটা একটা মানুষ। তো হু মানুষকে বোঝায়, সে বেড়া হোক, বেটি মানে বেটা হোক বা বেটি হোক। ঠিক আছে ইনশাআল্লাহ। হুমও ব্যক্তির সাথে ব্যবহৃত হয়, তবে হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। যেমন এটা হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি বসছে? অবজেক্টিভ ফর্ম হয়। কেমন? মানে হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। যেমন আই এর অবজেক্টিভ কি? মি। তারপরে হি এর অবজেক্টিভ হিম, দে এর অবজেক্টিভ দেম। তাহলে হু এর অবজেক্টিভ কি ভাইয়া? হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। তাহলে হু হচ্ছে সাবজেক্টিভ, হুম হচ্ছে অবজেক্টিভ। মিজানুর উইথ হুম আই ওয়ার্ক হেল্পস মি। মিজানুর, যার সাথে আমি কাজ করি বা করেছিলাম, সামথিং অফ হেল্প মি, আমাকে সে সাহায্য করেছিল। কি করেছিল? আমাকে সে হেল্প করেছিল। তারপরে দেখেন হুইচ ব্যবহৃত হয় ইতর প্রাণী কার সাথে ভাইয়া? ইতর প্রাণীর সাথে। কেমন? ইতর প্রাণী অচেতন বস্তু বা শিশুকে নির্দেশ করার জন্য হুইচ ব্যবহৃত হয়। ইতর প্রাণী অচেতন বস্তু বা শিশুকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। অচেতন বস্তু, অচেতন কি ভাইয়া? বস্তু, অচেতন বস্তু। যেমন ধরেন হি ওয়াজ রিডিং আ বুক, তাহলে বই হচ্ছে ভাইয়া একটা অচেতন বস্তু। মানে অচেতন বস্তু বলতে আসলে বস্তু সহজ কথায়। তো এই বস্তুর সাথে কি হয়েছে ভাইয়া? হুইচ হয়েছে। তাহলে হুইচ বলতে কাকে বোঝাচ্ছে ভাইয়া? বইকে বোঝানো হচ্ছে। হি ওয়াজ রিডিং আ বুক দ্য নেম অফ হুইচ আই হ্যাভ ফরগটেন। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এখানে হুইচ বলতে কাকে বোঝাচ্ছে? বইটাকে বোঝানো হচ্ছে। কোনটা ভুলে গেছি? বইয়ের নামটা। দ্য নেম অফ হুইচ বলতে কোনটার নাম? বইয়ের নাম। সেখানে বইকে বোঝানো হচ্ছে। হুইচ বলতে কাকে বোঝানো হচ্ছে? বইকে বোঝানো হচ্ছে। কেমন? বইকে বোঝানো হচ্ছে। দ্যাট সবার সাথে হইতে পারে, ব্যক্তি বস্তু সবার সাথে হইতে পারে। আই ডোন্ট লাইক স্টোরিজ দ্যাট হ্যাভ আনহ্যাপি এন্ডিংস। তাহলে এখানে দ্যাট বলতে কাকে বোঝাচ্ছে ভাইয়া? স্টোরিজ।
তাহলে দ্যাট বা এগুলো যাকে মডিফাই করে তার পাশাপাশি বসে, কেমন? তাহলে আই ডোন্ট লাইক স্টোরিজ, আমি সেই গল্পগুলো পছন্দ করি না দ্যাট হ্যাভ আনহ্যাপি এন্ডিংস, যেগুলোর শেষটা অসুন্দর বা মিল নাই। হ্যাঁ, তাহলে দ্যাট মানে স্টোরিজ, 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 দ্যাট মানে স্টোরিজ। আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ ল্যান্ড মি, তাহলে এখানে দ্যাট বলতে কাকে বোঝাচ্ছে ভাইয়া? পাশাপাশি, পাশাপাশি। তাহলে রিলেটিভ প্রোনাউন এবং যেই যাকে মডিফাই করে সে প্রায় বেশিরভাগ সময় পাশাপাশি বসে, কেমন? পাশাপাশি। তাহলে দ্যাট মানে বুক, আই হ্যাভ রিড দ্য বুক, আমি সেই বইটা পড়েছি দ্যাট ইউ ল্যান্ড মি, যেটা তুমি আমাকে ধার দিয়েছিলে। তাহলে দ্যাট মানে কি? বুক, বুক ইউ ল্যান্ড মি, দ্য বুক ইউ ল্যান্ড মি, যেই বইটা আমাকে ধার দিয়েছিলে। তাহলে দ্যাট মানে বুক, বুক মানে দ্যাট, দ্যাট মানে স্টোরিজ, স্টোরি মানে দ্যাট। ক্লিয়ার? ক্লিয়ার ইনশাল্লাহ। হোয়াট শুধুমাত্র বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। হোয়াট চিলড্রেন নিড মোস্ট ইজ অ্যাফেকশন, হোয়াট চিলড্রেন নিড মোস্ট ইজ অ্যাফেকশন, শিশুদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কি ভাইয়া? অ্যাফেকশন বা মায়া, মমতা, ভালোবাসা। সেখানে হোয়াট বলতে কাকে বোঝাচ্ছে কে বলতে পারবে? সময় 10 সেকেন্ড। হোয়াট বলতে কোনটা কাকে বোঝাচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হোয়াট বলতে কাকে বোঝাচ্ছে? ইয়েস, ভুল করে ফেলেছেন। হোয়াট বলতে চিলড্রেনকে বোঝানো হচ্ছে না প্রিয় ভাই বোন আমার। হোয়াট চিলড্রেন নিড মোস্ট, শিশুদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো অ্যাফেকশন, মায়া। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই তো পারছেন, সুমায়া পেরেছে, বাহ, নীলা পেরেছে, সাদিয়া পেরেছে, থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক স্মার্ট মাশাআল্লাহ। তাহলে এখানে হোয়াট বলতে বোঝাচ্ছে ভাই অ্যাফেকশনকে, ঠিক আছে? সো সব বেশিরভাগ সময় আমরা বলছি যে রিলেটিভ প্রোনাউন এবং সে যাকে মডিফাই করে অ্যান্টিজেনেন্ট কাছাকাছি বসে, কিন্তু কখনো আলাদাও বসতে পারে, এটা বুদ্ধি দিয়ে বের করতে হবে, ঠিক আছে? ধাম করে খালি মাইরা দিলে হইব না কিন্তু পরীক্ষার হলে। সো হোয়াট চিলড্রেন নিড মোস্ট মানে হচ্ছে শিশুদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা কি হলো ভাইয়া? ইজ অ্যাফেকশন, সেটা হলো মায়া। তাহলে কি দরকার? এই যে হোয়াট মানে কি দরকার? মায়া। কি দরকার? মায়া, স্নেহ, মমতা, ভালোবাসা দরকার শিশুদের, নাহলে বাঁচবে না শিশু, মানুষ যদি আদর না করে, ঠিক আছে? তাহলে হোয়াট মানে অ্যাফেকশন, হোয়াট মানে অ্যাফেকশন, হোয়াট মানে কি ভাই? অ্যাফেকশন। জি, দোয়া রইল। হ্যাঁ, এবারে যেন আপনার প্রাইমারিতে চাকরি হয় সেজন্য দোয়া রইল, ঠিক আছে? টেনশন নেই, দোয়া রইল। একটা বিষয় খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, খুবই মজার। ক্লাস করবেন আপনারা? আচ্ছা, একটু খেয়াল করবেন প্রিয় ভাই বোন আমার, একটু খেয়াল করবেন। এখানে দুইটা জিনিস একটু শিখাই দিচ্ছি, দেখেন খুব মনোযোগ। একটা হচ্ছে ভাইয়া পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, আর একটা হচ্ছে ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ। এটার মধ্যে পার্থক্য, খুব মনোযোগ। দেখেন অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভ শোনা মাত্রই আপনার মাথায় কাজ করবে একটা নাউন আছে, এরপরে একটা নাউন আছে। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভ শোনা মাত্রই আপনার মাথায় কাজ করবে, এরপর একটা নাউন আছে। অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন থাকে, অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন থাকে, অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন থাকে। অনেকবার বললাম। সো খেয়াল করে দেখেন পসেসিভ প্রোনাউন কোনগুলো? যেগুলো দিয়ে পসেসিভ মানে মালিকানামূলক, প্রোনাউন মানে প্রোনাউন, যেটা দিয়ে মালিকানা বোঝায় সেটাকে পসেসিভ প্রোনাউন বা মালিকানামূলক প্রোনাউন বলে। যেমন ধরেন মাইন, তারপরে হিজ, হার্স, দেয়ার্স, আওয়ার্স, হ্যাঁ এরকম এগুলো আর কি। হ্যাঁ, আর যেমন ধরেন পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যেমন ধরেন মাই, তারপর হচ্ছে ইউর, আওয়ার, THEIR, দেয়ার, এগুলো আর কি। এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে তারপরে একটা নাউন আছে, তার মানে কি হবে? এদের পরে সবসময় নাউন থাকবে, এগুলো শুধু শুধু ব্যবহার করা যাবে না। দিস ইজ মাই বুক, অ্যাডজেক্টিভ মানে তারপরে একটা নাউন আছে, বারবার বলতেছি, এটা একটু সবাই কমেন্টে লিখেন তো, এটা খুবই ইম্পর্টেন্ট কথা প্লিজ। অ্যাডজেক্টিভ মানে তারপরে একটা নাউন থাকবে, অ্যাডজেক্টিভ মানে তারপরে একটা নাউন থাকবে, সাধারণত সবসময় থাকতে হবে এটা জরুরি না, কিন্তু বেশিরভাগ সময় থাকবে। অ্যাডজেক্টিভ মানে তারপর একটা নাউন থাকবে, অ্যাডজেক্টিভ মানে তারপর একটা নাউন থাকবে, সবাই লিখেন প্লিজ। তাহলে যখনই আমরা বললাম যে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা দিয়ে মালিকানা বোঝায়, মাই বুক, ইউর বুক, হিজ বুক, হার বুক, এটা আমার বই, আমার বাড়ি, আমার গাড়ি, এই আমার গাড়ি, তুই উঠবি না। বাচ্চারা বিশেষ করে যেমন হয়, আমার বাবা, কান্নাকাটি শুরু, আমার বাবা, আমার বাবার কোলে উঠছো কেন, এমন এমন, মালিকানা বোঝায়। এই জন্য এদেরকে বলা হয় মালিকানামূলক অ্যাডজেক্টিভ বা পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ মানে মালিকানামূলক। তাহলে মাই বুক, আমার বই, তুই ধরলি কি লেগা, সিল্লি কি লেগা, এই এই চিল্লি কি লেগে গেল, হ্যাঁ তুই, হ্যাঁ আচ্ছা, বুঝছেন তো? তাহলে খেয়াল করে দেখেন অ্যাডজেক্টিভ কেমনে মনে রাখবো, কেমনে মনে রাখার বুদ্ধিটা কি? যখনই শুনবেন পসেসিভ অ্যাডজেক্টিভ, তার মানে এরপরে নাউন আছে, তার মানে যেটার পরে নাউন বসে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এদের পরে নাউন হয়, মাই বুক, ইউর বুক, আওয়ার বুক, হিজ বুক, দেয়ার বুক। আর এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন, এগুলো দিয়েও মালিকানা বোঝায়, কিন্তু এদের পরে কোনো নাউন থাকে না। যেমন ধরেন দিস বুক is mine, this book is mine, this book is his, this book is hers, this book is ours, this book is theirs। তো এদের পরে ফুল স্টপ থাকে।
তাহলে সহজ করে দিলাম আমরা। পজিটিভ প্রোনাউনের পরে ফুল স্টপ থাকে, ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপ। আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, কারণ অ্যাডজেক্টিভ মানে এর পরে নাউন থাকবে। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, দিস ইজ মাই বুক, দিস ইজ ইউর বুক, দিস ইজ আওয়ার বুক, দিস ইজ দেয়ার বুক। পজিটিভ প্রোনাউনের পরে ফুল স্টপ থাকে, সহজ কথা। তাহলে পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ, যেটা আমাদের অনেক ভাই বোনদের হচ্ছে কিসের কোনটা কি নিবন্ধন একটা গ্রুপে অ্যাড হয়ে গেছে, পার্টিসিপেশন ওপেন হয়ে গেছে, সবাই খালি মেসেজ দিতে আছে। আল্লাহু আকবার, দেখেন এটা করলো কি, আমি কিন্তু করতে পারতেছি। সব করেন, বন্ধ করে দেন। ভাই ক্লিয়ার? তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন ক্লিয়ার। এটা এরা কারা? তোমরা ক্লাস করবা? ক্লাস করলে আসো। স্যার এটা ওপেন করতে হবে, পার্টিসিপেশনটা অফ করতে দিছি। ক্লিয়ার? ক্লিয়ার প্রুফ হবে না আমার? ক্লিয়ার? সো এই ছিল আমাদের আজকের আয়োজন। এখন বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? ও ক্লাস টেস্ট তো আমরা আগে পড়াই ফেলছি, বলেন পারবো কিনা, জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন পারবো? পারবো ইনশাল্লাহ, পারবো 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 ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। বলেন জীবনে ভুল হবে? বলেন পারবো ইনশাল্লাহ, তাই না? বলেন পারবো প্রিয় ভাই বোন? ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় ভাই বোন, ভাই বোন ওপেন করলে পারবো ইনশাল্লাহ না? গুড, থ্যাংক ইউ সো মাচ। কই গেলি রে, কই গেলি? ও ওরে এতক্ষণ এসে দিলে ওপেন করলো কি? ঠিক আছে ইনশাল্লাহ, সবার জন্য অনেক দোয়া রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে আমরা প্রত্যেকটা জিনিস যেটা পড়বো কলিজার মধ্যে ঢুকাই ফেলবো ইনশাল্লাহ। তো আমাদের পরিচিত সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন, সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, আশা করি আমাদের কোর্স করে তারা সারা জীবন আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।